আমার দেখা রাজনীতির ৫০ বছর আবুল মনসুর আহমদ অধ্যায় ১৩ পাকিস্তান আন্দোলন ১ সুভাষবাবুর ঐক্য চেষ্টা ১৯৪০ সাল এপ্রিল মাস এক বিস্ময়কর ঘটনা সাবেক কংগ্রেস প্রেসিডেন্ট সুভাষবাবু কলিকাতা কংগ্রেস ও কলিকাতা মুসলিম লীগের মধ্যে এক চুক্তি ঘটান সেই চুক্তির ভিত্তিতে তারা কলিকাতা কর্পোরেশনের সাধারণ নির্বাচন করেন প্রায় সবগুলি আসনই তারা দখল করেন কিছুদিন আগে হক মন্ত্রিসভা কলিকাতা মিউনিসিপ্যাল আইন সংশোধন করিয়া কর্পোরেশনের পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করিয়াছিলেন মোট ৯৩টি নির্বাচিত সিটের মধ্যে ২২টি মুসলমানের জন্য রিজার্ভ করা হইয়াছিল মহাত্মাজির সাথে বিরোধ করিয়া কংগ্রেস ত্যাগ করাতেও সুভাষবাবুর জনপ্রিয় মোটেই কমে নাই বরঞ্চ বাড়িয়াছে বস্তুত এই সময়ে সুভাষবাবু বাংলার তরুণদের একরকম চোখের পুতুলি আর ওদিকে কলিকাতা মুসলিম লীগও মুসলিম ভোটারদের কাছে খুবই জনপ্রিয় এই দুই পক্ষের মৈত্রী ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করিল নির্বাচনে জয় জয়কার মুসলিম লীগ নেতা আব্দুর রহমান সিদ্দিকী মেয়র হইলেন স্বয়ং সুভাষবাবু তার নাম প্রস্তাব করিলেন মেয়র ছাড়ার ৫ জন অভয়া মনের মধ্যে ২ জন হলেন মুসলিম লীগের এছাড়া শর্ত হইল যে পর্যায়ক্রমে প্রতি ৩ বছরে মুসলিম মেয়র হইবেন মুসলিম লীগের জন্য এটা সুস্পষ্ট বিজয় কংগ্রেস নেতাদের পক্ষে মুসলিম লীগকে মুসলমানদের প্রতিনিধি প্রতিষ্ঠান রূপে মানিয়া নেওয়ার এটা প্রথম পদক্ষেপ অপরদিকে জাতীয়তাবাদী মুসলমানদের এটা পরম পরাজয় কংগ্রেস সাম্প্রদায়িকতার সাথে আপোষ করিলে জাতীয়তার আশা থাকিল কই কাজেই আমরা জাতীয়তাবাদী মুসলিম লীগ বিরোধী মুসলমানরা শুষ্কুর উপর ঠুপ চটিলাম ড আর আহম্মদ অধ্যাপক হুমায়ুন কবির ও আমি সুশোবাবুর এই কার্যের তীব্র নিন্দা করিলাম খবরের কাগজে এক যুক্ত বিবৃতি দিলাম সুশোবাবু এ বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আমাদেরকে চায়ের দাওয়াত দিলেন সুতাবাবুর বাড়িতে চায়ের দাওয়াত রাখা আমাদের জন্য নতুন নয় অধ্যাপক কবির দৈনিক কৃষকের ম্যানেজিং ডিরেক্টর ড আর আহমদ ডিরেক্টর ও আমি তার এডিটর সুশোবাবু কৃষকের একজন পৃষ্ঠপোষক কংগ্রেসের মেম্বার না হইয়াও আমরা ৩ জনেই কংগ্রেসী রাজনীতিতে সুভাষবাবুর সমর্থক এ অবস্থায় উক্ত বিবৃতির আলোচনার জন্য আমাদেরকে চা খাইতে ডাকিয়া পাঠানো সুভাষবাবুর পক্ষে নতুন কিছু ছিল না অন্যায় ছিল না তবু আমার বন্ধুদ্বয় সুভাষবাবুর দাওয়াত রাখিলেন না এতই গোস্বা হইয়াছিলেন তারা কাজেই আমাকে একাই যাইতে হইল আমি যথাসময়ে সুভাষবাবুর এলগিন রোডস্থ বাসভবনে গেলাম বন্ধুদ্বয় না আসার বানাওট কৈফিয়ত দিলাম সুভাষবাবু মুচকি হাসিলেন তিনি আসল কারণ বুঝিলেন আমরা ২ জনে আলাপে বসিলাম সুভাষবাবু পাক্কা মেহমানদার আমরা কয়েক তরি মিঠাই ও বহু কাপ চা খাইলাম আমার জন্য এক টিন সিগারেট আনাইলেন নিজে তিনি সিগারেট খাইতেন না আলাপের গোড়াতেই তিনি দুঃখ করিলেন তার সাথে আলাপ না করিয়া কাগজে বিবৃতি দিলাম কেন এটা কি বন্ধুর কাজ হইয়াছে যদামে আমি বলিলাম আমাদেরকে ঘুণাক্ষরে না জানাইয়া মুসলিম লীগের সঙ্গে তিনি আপোষ করিলেন কেন এটা কি বন্ধুর কাজ হইয়াছে ঝগড়ার সুরে আরম্ভ করিলাম বটে কিন্তু পরমুহূর্তেই উভয়ই উচ্চস্বরে হাসিয়া উঠিলাম শেয়ানে শেয়ানে কোলাকুলি কারণ বিলম্ব এড়াইবার জন্যই উভয়কে পরস্পর না জানাইয়া যার তার কাজ করিয়াছিলাম আচ্ছা বেশ এখন কি করা যায় সুভাষবাবু অন্তরের দরদ দিয়া যা বলিলেন তার মর্ম এই হিন্দু মুসলিম ঐক্য ছাড়া ভারতের মুক্তি নাই মুসলিম লীগ মুসলিম জনগণের মন জয় করিয়াছে জাতীয়তাবাদী মুসলমানদের দ্বারা কোনো আশা নাই ফলে হিন্দু মুসলমানদের মধ্যে একটা চীনা দেওয়া উঠিয়া পড়িয়াছে সেই দেওয়ালের জানালা নাই একটা সুরাখও নাই যার মধ্যে দিয়ে মুসলমানদের সাথে কথা বলা যায় এখানে সুভাষবাবু আবেগপূর্ণ ভাষায় বলিলেন আমি মুসলমানদের সাথে কথা বলতে চাই তাদের সাথে মিশতে চাই তাদের একজন হতে চাই বলুন মনসুর সাব মুসলিম লীগ ছাড়া আর কার মারফত এটা করতে পারি আর কোনো রাস্তা আছে কি আমি তার সাথে একমত হইলাম সত্যি আর কোনো রাস্তা নাই বলিলাম কিন্তু আপনি যেই সুরাক বার করেছেন ওটা বড়ই ছোট বড় সুরাক করেন জানালা এমনকি দরজা বার করেন সিদ্দিকী ইস্পাহানিরে না ধইরা স্বয়ং জিন্না সাহেবরে ধরেন মুসলিম লীগই মুসলমানদের প্রতিনিধি প্রতিষ্ঠান এটা মানলে জিন্না সাহেবের সাথে কথা বলাই আপনার উচিত সুভাষবাবু পরম আগ্রহে টেটিলের উপর দিয়ে গলা বাড়িয়ে বলিলেন আমি কিছু দিন থেকে মনে মনে তাই ভাবছিলাম কিন্তু সেদিন ওই যে লাহোরে ওই যে ধর্মীয় রাষ্ট্রের কি একটা প্রস্তাব পাশ করিয়ে ফেলিছেন তিনি এরপর নিখিল ভারতীয় ভিত্তিতে আপোষের আশা আমি প্রায় ত্যাগ করেছি ২ লাহোর প্রস্তাবের ব্যাখ্যা আমি প্রতিবাদ করিলাম বলিলাম জিন্ন সাহেবের সাথে দেখা না করার
আপনার ১০০টা কারণ থাকতে পারে, কিন্তু লাহোর প্রস্তাব তার একটা, কথা বলবেন না। লাহোর প্রস্তাব আপনি পুইরা দেখিছেন? সুতাবাবু স্বীকার করিলেন, তিনি পড়েন নাই, শুধু হেডিং ও রাইট আপ দেখেছেন। পরিবার কি আছে? পাকিস্তান চাহিয়াছে। পাকিস্তান মানেই থিওক্রেসি। আমি বলিলাম তার ধারণা ভুল। পাকিস্তান শব্দটাও প্রস্তাবের কোথাও নাই। তিনি বিশ্বাস করিতে চাহিলেন না। আমি যথাসম্ভব প্রস্তাবের ভাষা কোট করিয়া লাহোর প্রস্তাবের এইরূপ ব্যাখ্যা দিলাম। প্রথমত, ভারতের বর্তমান ১১টি প্রদেশকে রিসিডিউয়ারি পাওয়ারসহ পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হইবে। দ্বিতীয়ত, মাত্র ৩-৪টি কেন্দ্রীয় বিষয় দিয়া একটি নিখিল ভারতীয় ফেডারেশন কায়েম করিতে হইবে। তৃতীয়ত, ১১টির মধ্যে যে ৫টি মুসলিম প্রধান প্রদেশ আছে, তাদের মেজরিটি অর্থাৎ ৩টি প্রদেশ যদি দাবি করে, তাহলে মুসলিম প্রধান ৫টি প্রদেশকে নিখিল ভারতীয় ফেডারেশন হইতে আলাদা হইয়া স্বতন্ত্র ফেডারেশন করিবার অধিকার দিতে হইবে। আমার এই ব্যাখ্যা তিনি মানিলেন বলিয়া মনে হইল না। তিনি লাহোর প্রস্তাবের ফুল টেক্সট দেখিতে চাহিলেন। আমি তা দেখাইতে রাজি হইলাম। সোভিয়েত ইউনিয়নের কনস্টিটিউশনের এমন একটা বিধান আছে বলিয়া তিনি এক কপি রুশ শাসনতন্ত্র জোগাড় করিবার দায়িত্ব নিলেন। আলোচনা পরের দিন জন্য মুলতুবি হইল। পরের দিন তিনি আমাকে তার ফরওয়ার্ড ব্লক অফিসে নিয়ে গেলেন। বাউবাজারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলের ত্রিতলে তিনি একটি সুষ্ঠু পরিষ্কার অফিস ইতিমধ্যেই খুলিয়া ফেলেছিলেন। নিজে তিনি রীতিমতো নিয়মিতভাবে এই অফিসে হাজিরা দিতেন। তার সুসজ্জিত রুমে প্রবেশ করিয়া তিনি কয়েকখানি বই আনাইলেন। দেখিয়া পুলকিত হইলাম যে শুধু রুশ শাসনতন্ত্র নয়, সুইজারল্যান্ড, ইউএসএ, কানাডা ইত্যাদি কয়েকটি ফেডারেশনের কনস্টিটিউশনও জোগাড় করিয়াছেন। রাজনীতি ৫০ বর আমি লাহোর প্রস্তাবের খবরের কাগজে প্রকাশিত ফুল টেক্সট লইয়া গিয়াছিলাম। সেটা উচ্চস্বরে পড়িয়া পড়িয়া আমার আগের দিনের ব্যাখ্যার সাথে মিল ফেলাইলাম। তিনি সব শুনিয়া বলিলেন, আপনার ব্যাখ্যা যদি ঠিক হয় তাহলে তার সবটুকু আমি মেনে নিলাম। এমনকি আমি আরও বেশিতেও যেতে রাজি। যদি ৫টা মুসলিম প্রদেশের মেজরিটি আলাদা ইউনিয়ন করতে চায়, তাতে আমি তো রাজি আছি। এমনকি একটা প্রদেশও যদি সিসিড করতে চায়, আমি তাতেও রাজি। এই কথা বলিয়া রুশ শাসনতন্ত্রর ওই ধারাটা আমার সামনে মিলিয়ে ধরিলেন, যাতে প্রত্যেক ইউনিয়ন রিপাবলিককে সিসিড করিবার অধিকার দেয়া হইয়াছে। ৩. জিন্না সুভাষ মোলাকাত। আমরা উভয়ে একমত হওয়ায় স্থির হইল যে সুভাষবাবু জিন্না সাহেব দেখা চাহিয়া শীঘ্রই তার নিকট পত্র লিখিলেন। বিপুল আশা উৎসাহের মধ্যে আমি সুভাষবাবুর নিকট হইতে বিদায় হইলাম। ভারতীয় রাজনৈতিক সংকটের অবসান ও হিন্দু মুসলিম ঐক্যের একটা গোলাপি শপের মধ্যে বিচরণ করিতে করিতে পরবর্তী কয়েকটা দিন কাটাইলাম। মাঝে মাঝে সুভাষবাবুকে টেলিফোন করিতে লাগিলাম। জিন্না সাহেবের নিকট চিঠি লিখছেন? সপ্তাহখানেক বা তারও বেশি একই জবাব পাইলাম। লিখিনি আজও, তবে শিগগিরই লিখব। আমি বিরক্ত হইয়া নিরাশ হইয়া এ ব্যাপারে খোঁজ করা ছাড়িয়ে দিলাম। ভাবিলাম সুভাষবাবুর নিজেরই মনের পরিবর্তন হইয়াছে। এমন সময় তিনি নিজেই একদিন ফোন করিয়া বলিলেন, তিনি জিন্না সাহেবের নিকট পত্র লিখিয়াছেন এবং নিশ্চিত ডেলিভারির আশায় ডাকে না দিয়া মেয়র সিদ্দিকির হাতে হাতে দিয়েছেন। আমি সেই দিনই সকালের কাগজে পড়িয়াছিলাম, কলিকাতা কর্পোরেশনের মেয়র মিস্টার আব্দুর রহমান সিদ্দিকী বোম্বাই কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে কি বিষয়ে আলোচনার জন্য বোম্বাই রওনা হইলেন। আমি নিরুৎসাহ হইলাম। সে কথা সুভাষবাবুকে বলিলাম। ব্যাপারটা ভণ্ডুল হইয়া গেল, কারণ সিদ্দিকী জিন্না সাহেবের সুনজরে নাই। সুভাষবাবু একটা আতঙ্কিত হইলেন। আগে জানিলে তিনি এটা করিতেন না, কিন্তু এক্ষণে আর তার কোনো প্রতিকার নাই। দেখা যাক কি হয়। আমিও তার সাথে একমত হইলাম। পাকিস্তান আন্দোলন কাগজে পড়িলাম। সিদ্দিকী সাহেব জিন্না সাহেবের সহিত মোলাকাত করিলেন। পরে কলিকাতায় ফিরিয়া আসিলেন, কিন্তু সুভাষবাবু জিন্না সাহেবের কোনো পত্র পাইলেন না। আমার জিজ্ঞাসার উত্তরে সুভাষবাবু জানাইলেন, মিস্টার সিদ্দিকীর মতে তিনি যে কোনো দিন মিস্টার জিন্নার পত্র পাইবেন। কিন্তু ১৫ দিনের বেশি সময় চলিয়া গেল, সুভাষবাবু জিন্না সাহেবের পত্র পাইলেন না। ইতিমধ্যে জিন্না সাহেব যুদ্ধ প্রচেষ্টায় সাহায্য সহযোগিতা করা হইতে বিরত থাকার জন্য মুসলিম লীগারদের উপর নির্দেশ জারি করিলেন। সুভাষবাবু এ কাজের জন্য জিন্না সাহেবকে কংগ্রেচুলেট করিলেন। সুভাষবাবু একরকম ফনে হাসিয়া বলিলাম, এবার জিন্না সাহেবের পত্র না আইসা পারে না। তিনিও হাসিলেন, বলিলেন, কিন্তু কোনো মতলবে তাকে কংগ্রেচুলেট করিনি, তার কাজটি সত্যিই প্রশংসার যোগ্য। এরও বোধহয় সপ্তাহখানেক পরে সুভাষবাবু জিন্না সাহেবের পত্র পান। আমাকে ডাকিয়া পাঠান। লাহোর প্রস্তাবের ব্যাখ্যায় যা যা আগে আলোচনা করিয়াছিলাম তাই আবার দুহরাইলাম। তিনি এবার সম্পূর্ণ প্রস্তুত। নির্ধারিত দিনে সুভাষবাবুকে সিওফ করিবার জন্য শত শত কর্মীর সাথে আমিও হাওয়া স্টেশনে গেলাম। সুভাষবাবু বোম্বাই যাইতেছেন সত্য, কিন্তু তার আসল উদ্দেশ্যের কথা আমি ছাড়া বোধহয় আর কেউ জানিত না। গাড়ি ছাড়িবার প্রাক্কালে আমি সুভাষবাবুর কাছে ঘেঁষিয়া কানে কানে বলিলাম,
ওয়ার্ধায় নাইমা বুড়ার দোয়া নিয়ে যাবেন। সুভাষবাবু চমকিয়ে উঠিলেন, মুখ বিষণ্ণ করিলেন, বোধহয় বিরক্ত হইলেন। বুড়া মানে মাহাত্মাজি, তার সাথে সুভাষবাবুর সম্পর্ক ভালো নয়। মাত্র সম্প্রতি তার সমর্থক বলিয়া কথিত লোকেরা মহাত্মাজিকে হাওড়া বলেও লিলুয়া স্টেশনে অপমান করিয়াছে। আমি সুভাষবাবুর মনের কথা বুঝিলাম। আমার শক্ত হাতে সুভাষবাবুর নরম হাতটি চাপিয়া ধরিলাম। আমার অনুরোধ রাখবেন, শুধু এই কথাটি বলিলাম। তার হাত ছাড়িলাম না। গাড়ি ছাড়িয়া ব্যয় দেখিয়া তিনি শুধু বলিলেন, আচ্ছা ভেবে দেখব। তাই যথেষ্ট। আমি দৌড়িয়া লাফাইয়া ট্রেন হইতে নামিলাম। অন্যান্যের সাথে হাত নাড়িলাম। তিনিও জানালায় মুখ বাড়িয়া হাত ও রুমাল নাড়িতে থাকিলেন। যতক্ষণ দেখা গেল চাহিয়া থাকিলাম। তিনি দৃষ্টির বাহিরে গেলে আমার মন বলিল, ভারতের ভবিষ্যৎ, হিন্দু মুসলিম ঐক্য, এসবেরই ক্ষীণ সুতাটি ওই ট্রেনে ঝুলিতেছে। পরদিন খবরের কাগজে পড়িলাম, বোম্বাই যাবার পথে সুভাষবাবু ওয়ার্ধায় নামিয়া মহাত্মাজির সাথে দেখা করিয়াছেন। তাদের মধ্যে আধ ঘণ্টা কথা হইয়াছে। তারপর পরপর কয়েকদিনের কাগজে পড়িলাম, তিনি বোম্বাই পৌঁছিয়া জিন্না সাহেবের সাথে দেখা করিয়াছেন। কয়েকদিন কয়েকবার দেখা হইয়াছে। প্রতিবার ২-৩ ঘণ্টা আলাপ হইয়াছে। এক রাত্রে সুভাষবাবু জিন্না সাহেবের বাড়িতে ডিনার খাইয়াছেন। ইতিমধ্যে কয়েকবার সুভাষবাবু সর্দার প্যাটেল ও মিস্টার ভোলাভাই দেশাইয়ের সাথে দেখা করিয়াছেন। সাফল্যের সম্ভাবনায় পুলকে আমার রোমাঞ্চ হইল। শীঘ্রই একটা ঘোষণা শুনিবার জন্য কান খাড়া করিয়া রহিলাম। এতদিনের হিন্দু মুসলিম সমস্যা আজ চূড়ান্তরূপে মীমাংসা হইয়া যাইতেছে। ভারতের স্বাধীনতা ইংরাজা ঠেকাইয়া রাখিতে পারিল না। দেশবাসী জানে না, এত বড় একটা শুভ ঘটনার মূলে রহিয়াছে আমার মতো একজন নগণ্য ব্যক্তি। সত্যি তিনি কাদরে কুদরত, অপূর্বতার মহিমা। শোনায় আবার সুহাগা, খবরের উপর জবর খবর। গান্ধীজি ও জিন্না সাহেব উভয়কেই বড়লাট সিমলায় দাওয়াত করিয়েছেন। বাস, আর কি, কাম ফতে। সুভাষবাবুর সাথে আলাপ হবার পরই এসব ঠিক হইয়াছে নিশ্চয়। কয়েকদিন হাওয়ায় উড়িয়া বেড়াইলাম। একটা ঘোষণা প্রতিদিন আশা করিতে থাকিলাম। লটারির টিকিট কাটিয়া যেভাবে মানুষ পায়ের আঙ্গুলে দাঁড়িয়ে থাকে। গান্ধীজি ও জিন্না সাহেব সিমলা গেলেন। কোনো ঘোষণা বাহির হইল না। সুভাষবাবুও ফিরিয়া আসিলেন না। আমি পরম আগ্রহে সুভাষবাবুর প্রত্যাগমনের প্রতীক্ষা করিতে থাকিলাম। তিনি এত দেরি করিতেছেন কেন? তবে তিনিও গান্ধী জিন্নার সাথে সিমলা গেলেন নাকি? শেষ খবরে পড়িয়েছিলাম, জিন্না সাহেবের নিকট হইতে বিদায় লইয়া তিনি দিল্লির পথে বোম্বাই ত্যাগ করিয়াছেন। কিন্তু তার সিমলা যাবার খবর বাহির হইল না। তার বদলে খবরের কাগজে পড়িলাম, সুভাষবাবু এলাহাবাদে জওয়াহরলালের মেহমান হইয়াছেন। তারপর বেশ কয়েকদিন আর কোনো খবর নেই। ইতিমধ্যে গান্ধীজি ও জিন্না সাহেব সিমলা হইতে ফিরিয়া আসিলেন, সে খবরও কাগজে পড়িলাম। হায়, ঘোষণাটা হইতে হইতে হইল না বুঝি। আমি ব্যাকুলভাবে রোজ সুভাষবাবুর বালে টেলিফোন করি, জবাব পাই কোনো খবর নাই। রোজ টেলিফোন করায় তার বাড়ির কোনো লোক বোধহয় তৃপ্ত হইয়েই বলিলেন, আপনি খবরের কাগজের এডিটর। তিনি কলকাতায় ফিরলে আপনি আমাদের আগেই জানতে পারবেন। সত্যিই তো, লজ্জায় আর ফোন না করিয়া খবরের কাগজই পড়িতে লাগলাম। বেশ কিছুদিন কাটিয়া গেল, বাঞ্ছিত খবর আর বাহির হইল না। ইতিমধ্যে সুভাষবাবু সম্পাদিত ফরওয়ার্ড নামক ইংরেজি সাপ্তাহিকের জামিন তলব হইল। এই দিন জানিতে পারিলাম বেশ কয়েকদিন আগেই তিনি ফিরিয়া আসিয়াছেন। এবার সাহস করিয়া টেলিফোন করিলাম। ফোন ধরিলেন সুভাষবাবু নিজে। স্বীকার করিলেন 2 দিন আগেই ফিরিয়াছেন। ইচ্ছা করিয়া খবরের কাগজে খবরটা যাইতে দেননি। আন্তরিক আমাকে খবরটা না দেওয়ায় অবমান করিলাম। তিনি হাসিয়া বলিলেন, খবর দেওয়ার মতো কিছু নেই বলেই দেইনি। আচ্ছা আসেন, 1 কাপ চা খেয়ে যান। সুভাষবাবু যতই বলুন, দেওয়ার মতো খবর নাই। আমি কিন্তু আমার আগ্রহ দমাইতে পারিলাম না। তৎক্ষণাৎ ছুটিয়া গেলাম। মুখভাবে কোনো নৈরাশ্য ধরিতে পারিলাম না। আগের মতোই হাসি মুখ। ও সুন্দর মুখে হাসি ছাড়া আর কিছু বড় একটা দেখি নাই তা। আমাকে চা মিঠাই খাইতে দিয়া তিনি তার জিন্না মোলাকাতের বিস্তারিত বিবরণ দিলেন। জিন্না সাহেব তার সাথে অত্যন্ত হৃৎপূর্ণ ব্যবহার করিয়াছেন। লাহোর প্রস্তাবের ব্যাখ্যা যা সুভাষবাবু করিয়াছেন, জিন্না সাহেবের ধারণার সাথে তা হুবহু মিলিয়া গিয়াছে। বস্তুত সুভাষবাবু জিন্না সাহেবের ধারণা মতো লাহোর প্রস্তাবের ব্যাখ্যা করিতে পারায় জিন্না সাহেব বিস্মিত হইয়াছিলেন। এইখানে সুভাষবাবু হাসিয়া বলিলেন, জিন্না সাহেব পুনঃ পুনঃ জিজ্ঞাসা করা সত্ত্বেও আমি তাকে বলেছি এটা আমার নিজেরই ব্যাখ্যা, অন্য কেউ আমাকে ব্যাখ্যা দেননি। আপনি আমাকে ভুল বুঝবেন না, নিজের বাহাদুরির জন্য এ কাজ করিনি। অপরের ধার করা বুদ্ধি নিয়ে তার কাছে গিয়েছিলাম, এটা স্বীকার করলে জিন্না সাহেবের কাছে আমার দাম কমে যেত না? কি বলেন আপনি? আমি স্বীকার করিলাম। বলিলাম, তিনি ঠিক কাজই করিয়াছেন। তারপর সুভাষবাবু বলিলেন, লাহোর প্রস্তাবের এই ব্যাখ্যার ভিত্তিতেই হিন্দু মুসলিম সমস্যার সমাধান করিতে জিন্না সাহেব খুবই আগ্রহী। কিন্তু তার দৃঢ় মত এই যে আপোষ কোনো ব্যক্তির মধ্যে হইবে না, সে ব্যক্তিরা যতই প্রভাবশালী হন। আপোষ হইতে হইবে
কংগ্রেস ও লীগ এই দুই প্রতিষ্ঠানের মধ্যে। জিন্না সাহেব সুভাষবাবুকে স্পষ্টই বলিয়াছেন যে সুভাষবাবু যতই জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হন, কংগ্রেসকে সাথে আনিতে না পারিলে জিন্না সাহেব তার সাথে আপোষ করিতে পারেন না, এমনকি তার ফরওয়ার্ড ব্লকের সাথেও না। তিনি সুভাষবাবুকে খোলাখুলি উপদেশ দিলেন, সুভাষবাবু, কংগ্রেস ছাড়িয়া বুদ্ধির কাজ করেন নাই, তার আবার কংগ্রেসে ফিরিয়া যাওয়া উচিত। এই ব্যাপারে জিন্না সাহেবের মধ্যে এতটা ব্যাকুল আগ্রহ ফুটিয়া উঠিয়াছিল যে শেষ বিদায়ের দিন জিন্না সাহেব বাড়ির গেট পর্যন্ত সুভাষবাবুকে আগাইয়া দিয়া এই শেষ কথাটা বলিয়াছিলেন, কলিকাতা ফিরার আগে তুমি এলাহাবাদে জওহরলালের কাছে যাও, তাকে তোমার মতে আনো, তারপর তোমাদের যুক্ত শক্তিতে তোমার ব্যাখ্যামতো লাহোর প্রস্তাবের ভিত্তিতে কংগ্রেস লীগে যেদিন আপোষ করিতে পারিবে সেটা হইবে ভারতের জন্য লাল হরফের দিন। প্রিয় সুভাষ, আমায় বিশ্বাস করো, আমি পরম আগ্রহে সেদিনের অপেক্ষা করিতে থাকিলাম। জিন্না সাহেবের ইংরাজি কথাগুলি হুবহু উদ্ধৃত করিবার সময় সুভাষবাবুর মুখে যে আন্তরিকতা ফাটিয়া পড়িতেছিল, তার মধ্যে জিন্না সাহেবের আন্তরিকতাও প্রতিবিম্বিত হইয়াছিল। উপসংহারে সুভাষবাবু বলিলেন, জওহরলাল আমার মত গ্রহণ করবেন এ বিশ্বাস আমার আদৌ ছিল না, তবু শুধু জিন্না সাহেবের অনুরোধ রক্ষার্থে আমি তার কাছে গেলাম। একদিন একরাত উভয় মতবিনিময় করলাম। আমি দেখে বিস্মিত ও আনন্দিত হলাম যে জওহরলাল লাহোর প্রস্তাবের আমার ব্যাখ্যা মেনে নিলেন এবং তাতে কংগ্রেস লীগে আপোষ হতে পারে তাও স্বীকার করলেন, কিন্তু গান্ধীজির মতের বিরুদ্ধে কোনো কাজ করতে তিনি রাজি নন। তাই নিরাশ হয়ে ফিরে এলাম। প্রফুল্লতা ও মনোবল নিয়াই কথা শুরু করিয়াছিলেন, কিন্তু স্পষ্ট দেখিলাম শেষ পর্যন্ত নৈরাশ্য গোপন করিবার চেষ্টায় ব্যর্থ হইলেন। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, নিখিল ভারতীয় ভিত্তিতে হিন্দু মুসলিম মিলন বোধহয় আর সম্ভব হল না। বাংলা ভিত্তিতে এ আপোষ করার চেষ্টা করা যায় নাকি? 4. সুভাষবাবুর অন্তর্ধান। এরপর বাংলা ভিত্তিতে মুসলমানদের সাথে কাজ করিবার বড় রকমের একটা চেষ্টা তিনি সত্যিই করিয়াছিলেন। সেটা সিরাজউদ্দৌলাকে বাঙালি জাতীয়তার প্রতীকরূপে জীবন্ত করা এবং তার প্রথম পদক্ষেপরূপে হলওয়েল মনুমেন্ট ভাঙার অভিযান চালানো। আমার বিবেচনায় এইবার সুভাষবাবু দেশবন্ধু ও আচার্য রায়ের রাজনৈতিক দর্শনে পুনরায় বিশ্বাসী হন। সিরাজউদ্দৌলার প্রতি আমার মমত্ববোধ ছিল অনেক দিনের। ছেলেবেলা ছিল এটা বাংলার মুসলিম শাসনের শেষ প্রতীক হিসাবে। পরবর্তীকালে কংগ্রেস কর্মী হিসাবে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হবার পর সিরাজউদ্দৌলাকে বাঙালি জাতীয়তার প্রতীক রূপে গ্রহণ করার জন্য অনেক কংগ্রেসী সহকর্মীকে ক্যানভাস করিয়াছি। বাংলার নাট্যগুরু গিরিশ ঘোষ ও খ্যাতনামা ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রে সিরাজউদ্দৌলাকে এই হিসাবে বিচার করিয়াছেন বলিয়াও বহু মন গড়া যুক্তি খাড়া করিয়াছি, কিন্তু হিন্দু কংগ্রেস কর্মীরা কেহই এদিকে মন দেন নাই। কাজেই সুতাসবাবুর মতো জনপ্রিয় তরুণ হিন্দু নেতা এই মতবাদের উদ্যোক্তা হওয়ায় আমার আনন্দ আর ধরে না। দৈনিক কৃষকের সম্পাদকীয়তে এ মতবাদের সমর্থনে প্রচুর যুক্তি দিতে লাগিলাম। সুভাষবাবু হলওয়েল মনুমেন্ট ভাঙার আন্দোলনে তার পরিচালিত প্রাদেশিক কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের কর্মীগণ সহ যোগ দিলেন। মুসলিম ছাত্র সমাজের তৎকালীন জনপ্রিয় নেতা মি. আব্দুল ওয়াসেক, মি. নুরুল হুদা ও মি. আনোয়ার হোসেনের নেতৃত্বে এই আন্দোলন আগেই শুরু হইয়াছিল। সুভাষবাবু এতে যোগ দেওয়ায় সত্যাগ্রহের আকারে এই আন্দোলন খুব জোরদার হইল। জনপ্রিয় তরুণ মুসলিম নেতা চৌধুরী মোয়াজ্জেম হোসেন লাল মিয়া অছাত্র মুসলিম তরুণদেরও এই আন্দোলনে উদ্বুদ্ধ করিয়া তুলিলেন। প্রতিদিন দলে দলে সত্যাগ্রহী গ্রেপ্তার হইতে লাগিল। আমার কৃষক অফিস 5 নম্বর ম্যাঙ্গোলেন ডালহৌসি স্কোয়ারের খুব কাছেই। সময় পাইলে সত্যাগ্রহ দেখার জন্য হাজার হাজার দর্শকের সামিল হইতাম। সম্পাদকতার দায়িত্ব না থাকিলে হয়তো আন্দোলনে জুড়িয়েই পড়িতাম। আন্দোলনকে জাতীয় রূপ দিবার জন্য সুভাষবাবু 3রা জুলাইকে সিরাজ স্মৃতি দিবস রূপে দেশব্যাপী পালন স্থির করিলেন। 1 জুলাই আলবার্ট হলে জনসভা হইল। লাল মিয়া এতে সভাপতিত্ব করিলেন। ওয়াসেক ও নুরুল হুদা এতে তেজোদ্দীপ্ত বক্তৃতা করিলেন। সুভাষবাবু ওই সভায় 3রা জুলাই দেশব্যাপী সিরাজ স্মৃতি দিবস পালনের আবেদন করিলেন। আরও ঘোষণা করিলেন যে ওই দিন তিনি স্বয়ং কুড়াল হাতে হলওয়েল মনুমেন্ট ভাঙার সত্যাগ্রহীদের নেতৃত্ব করিবেন। সুভাষবাবুর এই ঘোষণার জবাবে প্রধানমন্ত্রী হক সাহেব ওই দিনের আইন পরিষদের সন্ধ্যা অধিবেশনে ঘোষণা করেন যে বাংলা সরকার শীঘ্রই হলওয়েল মনুমেন্ট অপসারণ করিবেন, অতএব সত্যাগ্রহ বন্ধ হওয়া উচিত। পরদিন 2রা জুলাই সংবাদপত্রে এক বিবৃতি দিয়া সুভাষবাবু বলেন যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অস্পষ্ট, অতএব এ ঘোষণা সত্ত্বেও সত্যাগ্রহ অব্যাহত থাকিবে এবং তিনি পরদিন কুড়াল হাতে সত্যাগ্রহের নেতৃত্ব করিবেন। কিন্তু 2রা জুলাই রাত্রেই সুভাষবাবু ভারত রক্ষা আইনে গ্রেপ্তার হইয়া প্রেসিডেন্সি জেলে বন্দী হইলেন।
সুভাষবাবুর গ্রেপ্তারেও আন্দোলন দমিল না। মেয়র আব্দুর রহমান সিদ্দিকী সুভাষবাবুর গ্রেপ্তারের প্রতিবাদ বিবৃতি দিলেন। কলিকাতা কর্পোরেশন মুলতবি হইয়া গেল। ইসলামিয়া কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্ররা মিছিল করিতে লাগিল। সত্যাগ্রহ পূর্ণোদ্যমী চলিতে লাগিল। প্রধানমন্ত্রী হক সাহেব ৮ই জুলাই আবার ঘোষণা করেন যে বাংলা সরকার হলওয়েল মনুমেন্ট অপসারণের সিদ্ধান্তে অটল আছেন। ইউরোপীয় মেম্বাররা হক মন্ত্রিসভাকে সমর্থন না করলেও সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করিবেন না। তার আগের দিন ইউরোপীয় দলের নেতা মিস্টার পি.জে. গ্রিফিথ সত্যিই ঘোষণা করিয়াছিলেন যে হলওয়েল মনুমেন্ট অপসারণ করিলে ইউরোপীয় দল মন্ত্রিসভার তাদের সমর্থন প্রত্যাহার করিবে। কিন্তু সপ্তাহকাল চলিয়া গেল, সরকার মনুমেন্ট অপসারণ করলেন না। কাজেই সত্যাগ্রহ খুব জোরেই চলিতে লাগিল। ওদিকে সরকার ১৭ই জুলাই থেকে সত্যাগ্রহ সম্পর্কিত সমস্ত খবরের উপর নিষেধাজ্ঞা আরোপ করিলেন। প্রচারের অভাবে সত্যাগ্রহ স্থিমিত হইয়া পড়িল। মিস্টার ওয়াসেক ও মিস্টার নুরুল হুদা প্রভৃতি ছাত্রনেতা তখন মিছিল বাহির করিলেন। এই মিছিল উপলক্ষে ইসলামিয়া কলেজে পুলিশ মিলিটারি হামলা হইল। গুরকা সৈন্যরা ছাত্রদের বেদম মারপিট করিয়াছে বলিয়া খবর রটিল। ছাত্রনেতা মিস্টার ওয়াসেক ও মিস্টার আনোয়ার হোসেন আহত হইয়া হাসপাতালে গেলেন। মিস্টার নুরুল হুদার নেতৃত্বে বহু ছাত্র প্রধানমন্ত্রী হক সাহেবের ঝাউতলা বাড়ি ঘেরাও করিল। হক সাহেব তার স্বাভাবিক মিষ্টি কথায় ভরসা দিয়া ছাত্রদের ফিরাইয়া দিলেন। সুভাষবাবুর অবর্তমানে হলওয়েলে মনুমেন্ট সত্যাগ্রহ আস্তে আস্তে ধিমিয়া পড়িল। ছাত্র নেতৃবৃন্দ বুঝিলেন সুভাষবাবুকে খালাস করাই সত্যাগ্রহ তাজা করিবার একমাত্র উপায়। তখন ছাত্র তরুণরা ইসলামিয়া কলেজে পুলিশি জুলুমের তদন্ত এবং সুভাষবাবুর মুক্তির দাবিতে আন্দোলন শুরু করিল। ইসলামিক লীগার নেতারা ও কর্পোরেশনের মেয়র খবরের কাগজে বিবৃতি দেয়া সুভাষবাবুর মুক্তি দাবি করিলেন। হক সাহেব ইসলামিয়া কলেজে পুলিশি হামলার তদন্তের জন্য হাইকোর্টের বিচারপতি মিস্টার তরিক আমির আলীর পরিচালনায় একটি তদন্ত কমিশন গঠন করিয়া এবং সুভাষবাবুর মুক্তির আশ্বাস দিয়া ছাত্রদের শান্ত করিলেন। কিন্তু সুভাষবাবু ভারত রক্ষা আইনে গ্রেপ্তার হওয়ায় প্রাদেশিক সরকারের এতে কোনো হাত ছিল না। তাই ভারত সরকারের সাথে দরবার করিয়া অবশেষে ডিসেম্বর মাসে সুভাষবাবুকে মুক্তি দিলেন। কিন্তু সুভাষবাবু স্বগৃহে অন্তরীণ থাকলেন। তার উপর একটি ফৌজদারি মামলাও ঝুলিয়ে রাখা হইল। অন্তরীণ থাকিলেও সুভাষবাবুর সাথে দেখা সাক্ষাতের খুব কড়াকড়ি ছিল না। মুক্তির ২-৩ দিন পরেই তার সাথে দেখা করিলাম। দেখিয়া তাজ্জব হইলাম। মনে হইল সপ্তাহকাল শেভ করেন নাই। সুভাষবাবুর দাড়ি গোফ ও তার সুন্দর মুখ সর্বির উপযোগী চাপদাড়ি। শেভ না করার কারণ জিজ্ঞাসা করিলে তার স্বাভাবিক মধুর হাসি হাসিয়া বলিলেন, শেষ পর্যন্ত মুসলমানদের সাথেই পলিটিক্স করব যখন ঠিক করেছি, তখন তাদের একজন হইতে দোষ কি? ওই একবারের বেশি তার দেখা পাই নাই। শুনিলাম তিনি মৌনব্রত গ্রহণ করিয়াছেন। এটা ছিল বোধহয় ১৯৪১ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ। পরে জানা গিয়াছিল ১৬ই জানুয়ারি থেকে তিনি নিজ ঘর থেকে বাহির হইতেন না। কাউকে তার ঘরে ঢুকতেও দেওয়া হইত না। নির্ধারিত সময়ের তার খানা দরজার সামনে রেখে কপাটের টুকা দিয়া ঠাকুর সরে আসত। সুভাষবাবু তার সুবিধামতো খাবার ভিতরে নিতেন এবং খাওয়া শেষে ঝুটা বাসনপত্র দরজার বাইরে নির্ধারিত স্থানে রেখে দরজা বন্ধ করে দিনে। এইভাবে কিছুকাল চলার পর ২৫শে জানুয়ারি দেখা গেল ২৪ তারিখের দেওয়া খাবার অছোয়া অবস্থায় পড়ে আছে। ঠাকুরের মুখে এটা জানিয়া সবাই সুভাষবাবুর ঘরের সামনে সমবেত হইলেন। দরজা খুলে দেখিলেন ঘর শূন্য। মুহূর্তে সারা কলকাতা ফেটে উঠিল। যথাসময় দেশবাসী জানিতে পারিল তিনি ছদ্মবেশে দেশ ঠাক করিয়াছেন। সুভাষবাবুর অর্তনধানে আমি সত্যই খুব দুঃখিত হইয়াছিলাম, কারণ এরপরে হিন্দু নেতৃত্বের অখণ্ড ভারতীয় মনোবৃত্তির বন্যা রোধ করিবার মতো শক্তিশালী নেতা বাংলায় আর কেউ থাকিলেন না। একথা শরৎবাবুর কাছেও আমি বলিয়াছি। তিনি আমার সাথে একমত ছিলেন। কিন্তু তার সাথে অধিকতর ঘনিষ্ঠ হইয়া আমার আশা হইয়াছিল সুভাষবাবুর রাষ্ট্রদর্শনের নিশান বহন করিতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। আমার বিশ্বাসও হইয়াছিল নিষ্ঠাবান সাত্ত্বিক হিন্দু হইয়াও যে রাজনীতিতে উদার অসাম্প্রদায়িক গণতন্ত্রী হওয়া যায়, শরৎবাবু ছিলেন তার জাজল্যমান প্রমাণ। তার চরিত্রের এই দিকটা আমাকে এত মুগ্ধ করিয়াছিল যে সুভাষবাবুর অন্তর্ধানের পর শরৎবাবুর উডবর্ণ পার্কের বাড়ি আমার প্রায় প্রাত্যহিক আড্ডায় পরিণত হইয়াছিল। সুভাষবাবুর উত্তরাধিকারী হিসাবে পরবর্তীকালে শরৎবাবুই নিখিল ভারতীয় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে বাঙালির স্বাতন্ত্র্যের সংগ্রাম চালাইয়া যান জীবনের শেষ পর্যন্ত। ১৯৪৭ সালে শহীদ সাহেবও আবুল হাসিম সাহেবের সাথে মিলিয়া তিনি যে স্বাধীন সার্বভৌম বাংলার পরিকল্পনা গ্রহণ করিয়াছিলেন, তাতেও শরৎবাবুর এই বাঙালির স্বাতন্ত্র্যের মনোভাব সুস্পষ্ট ছিল।
1948 সালে দক্ষিণ কলিকাতা নির্বাচক মণ্ডলীতে কংগ্রেসের সকল শক্তির বিরুদ্ধে একা লড়াই করিয়া তিনি কংগ্রেসকে পরাজিত করিয়াছিলেন। এসব ব্যাপারেই আমার প্রাণ ছিল শরৎবাবুর সাথে। হিন্দু ভোটারদের উপর কোনো প্রভাব না থাকা সত্ত্বেও আমার সম্পাদিত ইত্তেহাদ পুরাপুরি শরৎবাবুর সমর্থক ছিল। 5. কংরেড এমএন রায়ের প্রভাব। জিন্না সুভাষ মুলাকাত ব্যর্থ হওয়া সত্ত্বেও তার একটা ছাপ আমার মনে স্থায়ী হইয়াছিল। আমি নয়া ধারায় চিন্তা করিতে শুরু করি। এই চিন্তায় কমরেড এমএন রায়ের সাহচর্য আমাকে অনেক দূর আগাইয়া নিয়া যায়। 1938 সালে দিল্পি কংগ্রেস কাউন্সিল অধিবেশন উপলক্ষে কমরেড রায়ের সাথে আমার প্রথম পরিচয় হয়। তার আগে কমরেড রায়ের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা ছিল নিতান্ত রোমান্টিক। বিশ্ব কমিউনিয়মের অন্যতম নেতা স্ট্যালিনের সহকর্মী হিসাবে তিনি ছিলেন আমার ধরাছোঁয়ার বাইরে এক মনীষী। তার সাথে ঘনিষ্ঠ হবার পর আমার ভক্তির রোমান্টিক দিকটার অবসান হইলেও শ্রদ্ধাভক্তি এতটুকু কমে নাই, বরঞ্চ বাড়িয়াছে। বাস্তব রাজনীতিতে অবশ্য তার মতবাদ ও উপদেশ নির্ভরযোগ্য মনে করিতাম না। সক্রিয় রাজনৈতিক ব্যাপারে তার মতবাদ ধৈর্য ছিল না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, প্রথম দিকে তিনি আমাকে কৃষক প্রজা পার্টি ভাঙ্গিয়া সমস্ত কর্মীদের লইয়া সদবলে কংগ্রেসে যোগ দিবার পরামর্শ দেন। তার উপদেশ অগ্রাহ্য করার পর তিনি নিজেই কংগ্রেস ত্যাগ করেন এবং আমরা কৃষক প্রজাকর্মী কংগ্রেসে যাওয়ায় আমাদের প্রশংসা করেন। কলিকাতার মুসলিম ছাত্রদের উদ্যোগে আহুত মুসলিম ইনস্টিটিউটের এক সভায় তিনি কংগ্রেসকে নিমজ্জমান নৌকা বলেন এবং উহা হইতে সাঁতরাইয়া পার হওয়ার জন্যে দেশপ্রেমিকদের অনুরোধ করেন। কিন্তু আদর্শগত দিক হইতে রাজনৈতিক দূরদৃষ্টি ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্বন্ধে তার বিশ্লেষণ ও সিদ্ধান্ত আমাকে বিস্মিত ও মোহিত করিয়াছিল। 1939 সালের ফেব্রুয়ারি মাসে কৃষক প্রজা সমিতির সেক্রেটারি ও আইন পরিষদে কৃষক প্রজা পার্টির লিডার বন্ধুবর শামসুদ্দিন পদত্যাগ করার পর হক সাহেবের সহিত কৃষক প্রজা সমিতির সম্পর্ক আগের চেয়েও তিক্ত হইয়া পড়িল। ফলে আমার পক্ষে হক সাহেবের সহিত ব্যক্তিগত সম্পর্ক ও যাতায়াত রক্ষা করাও আর সম্ভব হইল না। 1939 সালে 3রা সেপ্টেম্বর ইউরোপে মহাযুদ্ধ বাঁধিয়া গেল। ভারতবাসীর বিনা অনুমতিতে ভারতবর্ষকে ইউরোপীয় যুদ্ধে জড়ানোর প্রতিবাদে 7টি কংগ্রেসি প্রদেশ হইতেই কংগ্রেসি মন্ত্রিসভারা 22 ডিসেম্বর পদত্যাগ করিলেন। ইতিপূর্বে 1938 সালে মুসলিম লীগ পীরপুর রিপোর্ট নামে একটি রিপোর্টে কংগ্রেসি মন্ত্রিসভাসমূহের মুসলমানদের উপর জুলুমের ফিরিস্তি প্রচার করিয়াছিল। কংগ্রেসি মন্ত্রীদের পদত্যাগকে মুসলিম লীগ কংগ্রেসি জুলুম হইতে মুসলমানদের নাজাত ঘোষণা করে 23 ডিসেম্বর সারা ভারতে নাজাত দিবস পালন করে। এতে সাম্প্রদায়িক পরিস্থিতি আরও ঘোলাটে হইয়া পড়ে এবং হিন্দু মুসলিম সম্পর্ক আরও তিক্ত হইয়া পড়ে। এমন সাম্প্রদায়িক তিক্ততার মধ্যে কৃষক প্রজা সমিতির অসাম্প্রদায়িক অর্থনৈতিক রাজনীতি পরিচালন মুসলমান জনসমাজে খুবই কঠিন হইয়া পড়িল। তার উপর 1940 সালের 23 মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হওয়ায় এবং স্বয়ং হক সাহেবই সেই প্রস্তাব উত্থাপন ও তার সমর্থনে মর্মস্পর্শী বক্তৃতা করায় বাংলার মুসলমানদের মধ্যেও পাকিস্তান দাবি ও মুসলিম লীগের শক্তি শতগুণে বাড়িয়া গেল। যুদ্ধ পরিস্থিতিতে সভা সমিতি ও প্রচারণা অত্যন্ত কঠিন ও ব্যয়সাধ্য হইয়া পড়িয়া কৃষক প্রজা সমিতির মতো গরিব প্রতিষ্ঠানের পক্ষে সভা সম্মিলন করা অসম্ভব হইয়া পড়িল। ফলে কৃষক প্রজা সমিতির দাবি দেওয়া ও হক সাহেব মন্ত্রিসভার বিরুদ্ধে প্রচারণা কেবলমাত্র সমিতির দৈনিক মুখপত্র কৃষকের পৃষ্ঠায় সীমাবদ্ধ হইল। 6. দৈনিক কৃষক। কৃষকের সম্পাদক গ্রহণ করিয়াছিলাম আমি রাজনৈতিক উদ্দেশ্যে। সুতরাং কৃষকের কথাটাও আমার দেখা রাজনৈতিক এলাকায় পড়ে। কাজেই এ সম্বন্ধে দুচার কথা বলা এখানে অবান্তর হইবে না। সমিতির সেক্রেটারি শামসুদ্দিন সাহেবের মন্ত্রিত্বের আমলেই দৈনিক কৃষক বাহির করা স্থির হয়। আমারই ওপর উহার সম্পাদকতার ভার চাপানো হয়। কোম্পানি রেজিস্ট্রারি করা হয়। মৌ শামসুদ্দিন সাহেব, মৌ সৈয়দ নওশের আলী, অধ্যাপক হুমায়ুন কবির, নবাবজাদা সৈয়দ হাসান আলী, খান বাহাদুর মোহাম্মদ জান ও ডাক্তার আর আহমদ সাহেবান লইয়া বোর্ড অব ডিরেক্টর গঠিত হয়। অধ্যাপক কবির হন ম্যানেজিং ডিরেক্টর। 1938 সালের ডিসেম্বরে দৈনিক কৃষক বাহির হয়। কিন্তু কাগজের বয়স 2 মাস পুরা হইবার আগেই
মৌ শামসুদ্দিন মন্ত্রিসভা হইতে পদত্যাগ করেন। ফলে মন্ত্রিত্বের জোরে বিজ্ঞাপনাদি জোগাড় করিয়া কাগজ চালাইবার আশা দূর হইল। অধ্যাপক কবির অতি কষ্টে বছরখানেক কাগজ চালাইয়া খান বাহাদুর মোহাম্মদ জানের কাঁধে এ ভার চাপাইলেন। খান বাহাদুর দাতাদয়া কংগ্রেস সমর্থক ব্যবসায়ী পশ্চিমা লোক ছিলেন। বাংলার কৃষক প্রজার সমস্যা তিনি বুঝিতেন না। কাজেই কংগ্রেসে মুসলমান হিসাবে যতটা পারেন কৃষককে সাহায্য করিতেন। তিনিও বেশিদিন কৃষকের বিপুল ঘাটতি সহিতে পারিলেন না। ডিরেক্টরদের সমবেত চেষ্টায়, বিশেষত অধ্যাপক কবিরের মধ্যস্থতায়, কলিকাতার অন্যতম বিখ্যাত ব্যাংকার, শিল্পপতি ও ব্যবসায়ী মিস্টার হেমেন্দ্রনাথ দত্ত কৃষকের ম্যানেজিং ডিরেক্টর হইতে রাজি হইলেন। তিনি ময়মনসিংহ জেলার অধিবাসী এবং অধ্যাপক কবিরের বিশেষ বন্ধু। কাজেই তিনি আমাদের দ্বারা অভিনন্দিত হইলেন। তার পরিচালনায় কৃষক বেশ স্বচ্ছন্দে চলিতে লাগিল। কিন্তু রাজনৈতিক কারণে ১৯৪১ সালের জুলাই মাসে কৃষক ছাড়িয়া দিতে আমি বাধ্য হইলাম। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বুঝার সুবিধের জন্যে সেই কারণটাও এখানে সংক্ষেপে উল্লেখ করিতেছি। এই সময় হক মন্ত্রিসভা বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বিল আইন পরিষদে পেশ করেন। এই বিলের মর্ম এই যে মাধ্যমিক শিক্ষা মানে ম্যাট্রিক পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাত হইতে নিয়া সরকার গঠিত একটি মাধ্যমিক শিক্ষা বোর্ডের হাতে দেওয়া হইবে। উদ্দেশ্যটি মহৎ এবং তৎকালে সভ্য জগতের সর্বত্র শিক্ষা ব্যবস্থায় এই পন্থাই চালু ছিল। স্বাধীনতা লাভের পরে ভারতে ও পাকিস্তানে এই ব্যবস্থাই চালু হইয়াছে। বর্তমানে পশ্চিমবাংলাতেও তথাকার শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের হাতে নেই, একটি মাধ্যমিক শিক্ষা বোর্ডের হাতেই আছে। কিন্তু তৎকালে দল মত নির্বিশেষে সমস্ত হিন্দু হক মন্ত্রিসভার এই বিলের প্রতিবাদ করেন। এমনকি বিল আসিতে সে শুনিয়ায় প্রায় বছর দিন ধরিয়া বিভিন্ন সংবাদপত্রে এই বিলের আগাম প্রতিবাদ চলিতেছে। কয়েক মাস আগে ২৫শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এই বিলের তীব্র বিরোধিতা করা হইয়াছে এবং সরকারি সাহায্য ব্যতি রেখেই বিশ্ববিদ্যালয় পরিচালনার হুমকি দিয়েছে। এমন সময়ে এই বিলের সমর্থনে কৃষকে আমি পরপর কয়েকটা সম্পাদকীয় লিখি। মিস্টার দত্তের নজরে পড়ে তা। তিনি আমার সাথে দেখা করিয়া প্রতিবাদ করেন, বলেন, আপনি একটা সাম্প্রদায়িক বিল সমর্থন করিয়া কৃষকের অসাম্প্রদায়িক নীতির খেলাফ কাজ করিয়াছেন। আমি জবাবে তাকে বুঝাইবার চেষ্টা করি, বিলটা সাম্প্রদায়িক নয়, হিন্দুদের প্রতিবাদটাই সাম্প্রদায়িক। সম্পাদকীয়গুলিতে উল্লেখিত বিভিন্ন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার নজিরের দিকে তার দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু তিনি মানেন না। ওই বিলের সমর্থনে আর লেখা হইলে তিনি ম্যানেজিং ডিরেক্টর থাকবেন না বলিয়া আমাকে হুঁশিয়ার করিয়া দিলেন। অন্যান্য ডিরেক্টরদেরও জানাইলেন, কিন্তু এ ব্যাপারে তারা সবাই আমার সমর্থক ছিলেন। তারা আমাকে কিছু বলিলেন না। আমি এ বিষয়ে আরও ২-১টা সম্পাদকীয় লিখিলাম। ফলে এ দাঁড়াইল যে আমি নীতি না বদলাইলে অথবা কৃষক ত্যাগ না করিলে মিস্টার দত্ত আর কৃষক চালাইবেন না বলিয়া দিলেন। মিস্টার দত্ত সরে পড়লে কৃষক বন্ধ হইবে এটা নিশ্চিত। অতএব কৃষক বাঁচাইয়া রাখিবার উদ্দেশ্যে আমিই কৃষক ত্যাগ করিলাম। অন্যান্য ডিরেক্টররাও সকলেই পদত্যাগ করিলেন। স্টাফেরই একজন মুসলমানের নাম সম্পাদক রূপে ছাপাইয়া কৃষক চলতে লাগিল। কিন্তু আমি আর্থিক বিপদে পড়িলাম। ময়মনসিংহে ওকালতি গুটাইয়া, বাসা ছাড়িয়া, টেবিল চেয়ার বিলি করিয়া সপরিবারে ময়মনসিংহ ছাড়িয়াছিলাম। যাকে বলে নদী পার হইয়া একেবারে নৌকো পোড়ানো আর কি। এমন অবস্থায় বিপদের বন্ধুরূপে দেখা দিলেন আমার সহোদর তুল্য ছোট ভাই খান বাহাদুর সিরাজুল ইসলাম। তিনি তখন বাংলা সরকারের সহকারী জুডিশিয়াল সেক্রেটারি। তার পরামর্শে আলিপুর কোর্টে এবং কলিকাতা স্মল কোর্টে প্র্যাকটিস করা সাব্যস্ত করিলাম। তৎকালে
উকিল প্লিডারদের ওকালতি ছাড়া অন্য কাজ করিতে হাইকোর্টে দরখাস্ত দিয়া ওকালতি সাসপেন্ড করিতে হইত। আমি কৃষকের সম্পাদক নেবার সময় তাই করিয়াছিলাম। এবার পুনরায় ওকালতি শুরু করিবার দরখাস্ত দিয়ে তার জবাবের অপেক্ষা করিতে লাগিলাম। ৭ হক সাহেবের নবযুগে। এমন সময়ে হক সাহেব ডাকিয়া পাঠাইলেন। তিনি দৈনিক নবযুগ বাহির করা স্থির করিয়াছেন, আমাকে তার সম্পাদনার ভার নিতে হইবে। ২টা কারণে হক সাহেবের এই প্রস্তাবে আকৃষ্ট হইলাম। ১ অর্থনৈতিক, ২ রাজনৈতিক। কৃষকে ২০০ টাকা বেতন ও ৫০ টাকা অ্যালাউন্স, একুনে ২৫০ টাকা পাইতাম। কলকাতায় ওকালতি শুরু করিয়াই এত টাকা পাওয়ার আশা ছিল না। হক সাহেব আমার আর্থিক অবস্থার সব খবর জানিতেন। তিনি ৫০ টাকা বেশি করিয়া ৩০০ টাকা বেতন ভাতার কথা বলিলেন। বন্ধুভর সৈয়দ বদরুজা, সৈয়দ আজিজুল হক, নান্না মিয়া ও ওয়াহিদুজ্জামান ঠান্ডা মিয়া সকলেই এই প্রস্তাবে আমাকে রাজি করাইতে চেষ্টা করিলেন। আমার আর্থিক আসন্ন দুরবস্থার একটা প্রতিকার হয়, এটা আমি স্পষ্টই বুঝিলাম। রাজনৈতিক কারণটা আরও সুদূর প্রসারী। উক্ত ৩ বন্ধু সেদিকে আরও বেশি জোর দিলেন। জিন্নার নেতৃত্ব মুসলিম বাংলার স্বার্থবিরোধী, তা হক সাহেব বুঝিতে পারিয়াছেন। তাই তিনি সসম্মানে মুসলিম লীগ হইতে বাহির হইয়া আসার উপায় উদ্ভাবন করিতেছেন। নবযুগ বাহির করা তারই প্রথম পদক্ষেপ। হক সাহেবের কথাবার্তায় তা বুঝিলাম। উক্ত ৩ বন্ধু এ কাজকে, অর্থাৎ হক সাহেবকে মুসলিম লীগের কবল হইতে উদ্ধার করাকে মুসলিম বাংলার স্বার্থে একটা বড় কাজ বলিয়া আমার দৃষ্টি সেদিকে আকর্ষণ করিলেন। আকৃষ্ট হইবার জন্য আমি এক পায়ে খাড়াইছিলাম। অতি সহজে তাদের এই যুক্তি মানিয়া লইলাম। আমার সিদ্ধান্ত দ্রুততর করিলেন বন্ধুভর শামসুদ্দিন সাহেব। হক সাহেবকে মুসলিম লীগের কবলমুক্ত করিবার চেষ্টা তিনি বেশ কিছুদিন আগে হইতেই করিতেছিলেন। তিনি আমাকে জোর দিয়াই বলিলেন, আমি নবযুগের দায়িত্ব না নিলে তার এতদিনের চেষ্টা সাফল্যের তীরে আসিয়া নৌকাডুবি হইবে। কথাবার্তা অনেকদিন ধরিয়া চলিল। বন্ধুভর সিরাজুল ইসলামের কানে কথাটা গেল। তিনি ছিলেন প্রতিষ্ঠান হিসাবে মুসলিম লীগের এবং ব্যক্তিগতভাবে স্যার নাজিমুদ্দিনের সমর্থক। হক সাহেবের তিনি ছিলেন খুব বিরোধী। তিনি আমাকে হুঁশিয়ার করিলেন, আমার ওকালতি আবার সসপেন্ড করিলে তার পক্ষে আমাকে সাহায্য করা সম্ভব হইবে না। আমি সে কথাটা হক সাহেবের সাথে পরিষ্কার করিয়া লইলাম। কাগজের সম্পাদক রূপে নাম থাকিবে হক সাহেবের নিজের, কাজেই আমার নামও দিতে হইবে না, ওকালতিও সাসপেন্ড করিতে হইবে না। আমি বুঝিলাম, নূতন কাগজ প্রতিষ্ঠিত করিতে গিয়া আমি ওকালতির সময় পাব খুব কমই, কিন্তু সেটা আমার চিন্তার কারণ ছিল না। দরখাস্ত করিয়া ফরম্যালি ওকালতি সসপেন্ড না করিলেই হইল। শামসুদ্দিন সাহেব, নান্না মিয়া, ঠান্ডা মিয়া ও ছাত্রনেতা নুরুল হুদা আমাকে সঙ্গে লইয়া দিনরাত দৌড়াদৌড়ি করিয়া বাড়ি ভাড়া করা হইতে মেশিন ও টাইপাদি ছাপাখানার সাজ সরঞ্জাম কিনার সমস্ত ব্যবস্থা করিয়া ফেলিলেন। ডিক্লারেশন লওয়া হইয়া গেল। তৎকালে ডিক্লারেশন লইতে সম্পাদকের নাম দিতে হইত না, শুধু প্রিন্টার পাবলিশারের নাম দিতে হইত। কিন্তু সব ওলটপালট করিয়া দিলেন একদিন হক সাহেব নিজে। তিনি আমাকে জানাইলেন, সম্পাদকের নাম আমারই দিতে হইবে, কারণ প্রধানমন্ত্রী হিসাবে তিনি পাকিস্তান আন্দোলন কোনো কাগজের সম্পাদক হইতে পারেন না। লাট সাহেব স্বয়ং তাঁকে বারণ করিয়া দিয়েছেন। আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হইয়া যায় দেখিয়া আমি চটিয়া গেলাম। সন্দেহ হইল এটা হক সাহেবেরই চালাকি। আগে থেকে আমাকে ভাড়াইয়া আনিয়া 11 ঘটিকায় লাট সাহেবের দোহাই দিয়া আমাকে নাম দিতে বাধ্য করিবেন, এটা তার আগেরই ঠিক করা ফন্দি ছিল। আমি তর্ক করিলাম, প্রধানমন্ত্রীর কাগজের সম্পাদক হওয়ায় কোনো আইনগত বাধা থাকিতে পারে না। আজকাল গণতন্ত্রের যুগ, পার্টি গভর্নমেন্ট, পার্টি লিডাররাই প্রধানমন্ত্রী, কাজেই পার্টির মুখপত্রের সম্পাদক হওয়ার লিডারের কোনো বাধা থাকিতে পারে না। কথাবার্তায় বেশ বোঝা গেল এটা হক সাহেবের চালাকি নয়। লাট সাহেব সত্যি সত্যি আপত্তি করিয়াছেন। তবে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী স্যার নাজিমুদ্দিনই সেক্রেটারিতারে দেয়া লাট সাহেবের মুখ থেকে ওই আদেশ বাহির করিয়াছেন। হক সাহেবের ভাবগতি হইতে স্বয়ং মন্ত্রীরা বুঝিতেছিলেন হক সাহেব কি উদ্দেশ্যে দৈনিক বাহির করিতেছেন। সম্পাদক হিসেবে হক সাহেবের নাম থাকিলে উহার ওজন ও জনপ্রিয়তা বাড়িবে, এটাও নিশ্চয়ই তারা বুঝিয়াছেন। তাই লাট সাহেবকে দিয়া তারা এই কাজ করাইয়াছেন। কিন্তু লাট সাহেবের আদেশে তিনি ভয় পাইয়াছেন এমন মর্যাদাহানিকর ব্যাখ্যা হক সাহেব দিলেন না। তিনি আমার পার্টি লিডার, পার্টি মুখপত্র, পার্টি গভর্নমেন্ট ইত্যাদি কথার জনাবে মুচকি দুষ্ট হাসি হাসিয়া বলিলেন, ওসব কথা কেন কও? কি উদ্দেশ্যে কাগজ বাহির হইতেছে তা তো জানোই। আমি পরাজিত হইলাম, কিন্তু নিজের নাম দিতে কিছুতেই রাজি হইলাম না। সিরাজুল ইসলামও বলিলেন, আমিও বুঝিলাম হক সাহেবের মতের স্থিরতা ও কাগজের স্থায়িত্ব সম্বন্ধে কোনো ভরসা নাই। কাজেই এই কাজ করিতে গিয়া ওকালতি আবার সসপেন্ড করিলে সেটা নিতান্তই রিস্কি হইবে। অতএব আমি রাজি হইলাম না।
একটা অচল অবস্থার সৃষ্টি হইল। কাগজ বাহির না হইলে সকলের চেয়ে বেশি লোকসান আমারই, সুতরাং খুব তার সে ভাবিতে লাগিলাম। একটা ব্রেনওয়েভ হইল। আমাদের সকলের প্রিয় কবি নজরুল ইসলাম এই সময় দারুণ অর্থকষ্টে ভুগিতেছিলেন। ডিক্রিদারেরা তাকে কোর্টে টানাটানি করিতেছিল। অতএব তাকে ভালো টাকা বেতন দিয়া তার নামটা সম্পাদক রূপে ছাপিলে আমাদের উদ্দেশ্যও সফল হয়, কবির অর্থকষ্টের লাঘব হয়। কথাটা বলামাত্র বন্ধুবর নান্না মিয়া, ঠান্ডা মিয়া ও নুরুল হুদা লুফিয়া লইলেন। আমরা দল বাঁধিয়া তার বাড়ি গেলাম। তিনি সানন্দে রাজি হইলেন। তাকে লইয়া আমরা হক সাহেবের নিকট আসিলাম। একদিনে সব ঠিক হইয়া গেল। কবিকে বেতন দেওয়া হইবে ৩০০, অ্যালাউন্স ৫০, একুনে ৩৫০। যথাসময়ের একটু পরে ১৯৪১ সালের অক্টোবর মাসে ধুমধামের সাথে নবযুগ বাহির হইল। জোরদার সম্পাদকীয় লিখলাম। সোজাসুজি মুসলিম লীগ বা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিছু বলিলাম না। মুসলিম বাংলার বাংলা দৈনিকের আধিক্যের উপরেই জোর দিলাম। তোখর সম্পাদকীয় হইল। অমনি জোরে সম্পাদকীয় চলিতে লাগিল। সবাই বাহ বাহ করিতে লাগিলেন। কিন্তু আমাদের আসল আশা পূর্ণ হইবার আশু কোনো সম্ভাবনা দেখা গেল না। আমাদের আসল আশা ছিল হক সাহেবকে মুসলিম লীগ হইতে বাহির করিয়া আনা। আমরা যখন নবযুগের আয়োজন শুরু করি তখনই হক জিন্নার বিরোধ চরমে উঠিয়াছে। ২-১ দিনের মধ্যেই শুভ কাজটা হইয়া যাইবে, এটাই ছিল আমাদের দৃঢ় প্রত্যয়। বিরোধটা ছিল ভারত সরকার গঠিত জাতীয় সমর পরিষদ ন্যাশনাল ওয়ার কাউন্সিল হইতে হক সাহেবের পদত্যাগ উপলক্ষে করিয়া। ব্যাপারটা অনেকেরই খবরের কাগজে পড়া আছে নিশ্চয়ই, তবু পাঠকদের স্মৃতি ঝালাইবার জন্য সংক্ষেপে ব্যাপারটার পুনরুল্লেখ করিতেছি। ১৯৪১ সালের জুন মাসে ইউরোপীয় যুদ্ধে হিটলারের জয় জয়কার। অন্যতম প্রধান মিত্রশক্তি ফ্রান্স যুদ্ধে হেরে আত্মসমর্পণ করিয়াছে। প্যারিসের আইফেল টাওয়ারে হিটলারের স্বস্তিকা পতাকা উড়িতেছে। হিটলারের খ্যাতনামা সেনাপতি ফিল্ড মার্শাল রোমেল মিশরের আল আমিনের যুদ্ধে ব্রিটিশ বাহিনীকে পর্যস্ত করিয়া সুয়েজ খাল ধরেন। সমগ্র ইউরোপ জয়ের উল্লাসে উন্মত্ত হইয়া হিটলার এই জুন মাসেই তার এতদিনের মিত্র ও নিরপেক্ষ সোভিয়েত রাশিয়া আক্রমণ করিয়াছেন। ১ মাসের মধ্যে অর্থাৎ জুলাই পার হইবার আগেই মস্কো দখল করিবেন বলিয়া সদম্ভে ঘোষণা করিয়াছেন। আমরা ভারতীয়রা ইংরেজের পরাজয় কামনা করিতেছিলাম। হিটলারের পরিণাম জয় সম্পর্কেও আমাদের আগে থেকে কোনো সন্দেহ ছিল না। জুন মাসে দেখা গেল স্বয়ং ইংরেজরা ঘাবড়াইয়া গিয়াছে। তার প্রমাণস্বরূপ ভারতীয় নেতাদেরে বিশেষ করে কংগ্রেস ও লীগকে খুশি করার জন্য বড়লাট তৎপর হইয়া উঠিলেন। বড়লাটের শাসন পরিষদকে বড় করিয়া বেশিরভাগ ভারতীয় নেবার প্রস্তাব দিলেন। আর যুদ্ধ পরিচালনা ব্যাপারেও ভারতবাসীর প্রত্যক্ষ যোগাযোগ স্থাপনের পন্থা হিসাবে জাতীয় সমর পরিষদ এই গালভরমা একটা কাউন্সিল গঠন করিলেন। ঘোষণায় বলা হইল, প্রাদেশিক প্রধানমন্ত্রীরা পদাধিকারের বলে স্বতস্থ কাউন্সিলের মেম্বার হইলেন। সেই পদ গ্রহণ করিবার জন্য বড়লাট তাদেরকে পত্র দিলেন। সকলেই তা গ্রহণ করিলেন। ৭টে প্রদেশ হইতে কংগ্রেসের আগেই মন্ত্রিত্বে ইস্তফা দিয়াছিলেন। সেসব প্রদেশে লাটের শাসন চলিতেছিল। শুধু বাংলা, আসাম, পাঞ্জাব ও সিন্ধুতে মন্ত্রিসভা চলিতেছিল। কাজেই প্রধানমন্ত্রী হিসাবে শুধু তারাই সমর পরিষদে মেম্বার হইলেন। এরা সবাই মুসলিম লীগের লোক। কাজেই লীগ সভাপতি জিন্না সাহেব এদেরকে নির্দেশ দিলেন সমর পরিষদ হইতে পদত্যাগ করিতে। জিন্না সাহেবের যুক্তি এই যে ব্রিটিশ সরকার মুসলিম লীগের দাবির ভিত্তিতে আপোষ না করা পর্যন্ত মুসলিম লীগ যুদ্ধ প্রচেষ্টায় কোনো সাহায্য করিনে না। মুসলিম লীগের এই সিদ্ধান্তটা ঠিক কংগ্রেসী সিদ্ধান্তের অনুরূপ। কংগ্রেসও ১৯৪০ সালের মার্চ থেকে বিভিন্ন অধিবেশনে এই দাবি করে আসিতেছিল যে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতার ভিত্তিতে কংগ্রেসের সহিত একটা রফা না করা পর্যন্ত কংগ্রেস যুদ্ধ প্রচেষ্টায় কোনো সহযোগিতা করিবে না। ৯. মিস্টার জিন্নার যুদ্ধ প্রচেষ্টার বিরোধিতা। মুসলিম লীগেরও এটা নতুন কথা নয়। মুসলিম লীগের পূর্ব সিদ্ধান্ত অনুসারে জিন্না সাহেব ১৯৪০ সালের ১০ই জুন তারিখে এক বিবৃতিতে সমস্ত মুসলিম লীগারদিরে, বিশেষত মুসলিম মন্ত্রীদিরে যুদ্ধ প্রচেষ্টায় কোনো সহযোগিতা না করিবার নির্দেশ দেন। কেউ এ নির্দেশের কোনো প্রতিবাদ করেন নাই। শুধু পাঞ্জাবের প্রধানমন্ত্রী স্যার সেকান্দার হায়াত খাঁ ১৮ই জুন তারিখে এক বিবৃতি দিয়া বলেন যে মুসলিম লীগের এ অসহযোগের সিদ্ধান্ত বাংলা ও পাঞ্জাবের ওপর প্রযোজ্য নহে। বাংলার প্রধানমন্ত্রী হক সাহেব তখন দিল্লি ছিলেন। সম্ভবত তার সাথে পরামর্শ করিয়া এই সেকান্দার হায়াত ওই ব্যাখ্যামূলক বিবৃতি দিয়াছিলেন। যুদ্ধে বাংলা ও পাঞ্জাবের বিশেষ অবস্থা বর্ণনা করিয়াই তিনি ওই যুক্তিপূর্ণ বিবৃতিটি দিয়াছিলেন। তাতে কংগ্রেস নেতাদের সাথে আপোষ আলোচনা চালাইবার জন্য জিন্না সাহেবকে অনুরোধও করিয়াছিলেন। কাজেই আশা করা গিয়েছিল স্বয়ং জিন্না সাহেবের তাতে সম্মতি আছে। কিন্তু পরদিন ২৯শে জুন জিন্না সাহেব সেকান্দার সাহেবের বিবৃতিকে শিশুসুলভ ও তার যুক্তিকে হাস্যকর বলিয়া উড়িয়া দেন এবং সমস্ত মুসলিম লীগারকে যুদ্ধ প্রচেষ্টা হইতে দূরে থাকিতে নির্দেশ দেন, দিয়া লীগ সিদ্ধান্তের পুনরাবৃত্তি করেন।
জিন্না সাহেবের এই কড়া বিবৃতির জবাবে হক সাহেব বা সেকান্দার হায়াত সাহেব কেউ কিছু বলিলেন না, কিন্তু জিন্না সাহেবের আদেশ অমান্য করিয়া তারা উভয় দিল্লিতে ৭ জুলাই তারিখে কংগ্রেস সভাপতি মৌলানা আজাদ সহ অন্যান্য কংগ্রেসী নেতাদের সাথে সাম্প্রদায়িক মিটমাটের আলোচনা করিলেন। কিন্তু এবার জিন্না সাহেব সোজাসুজি মুসলিম লীগ প্রধানমন্ত্রীদিরে ওয়ার কাউন্সিল হইতে পদত্যাগ করিবার নির্দেশ দিলেন। সে নির্দেশ পালনে গড়িমসি করিয়া সময় কাটালেন সকলেই, কিন্তু হক সাহেব ছাড়া আর কেউ প্রতিবাদ করিলেন না। ১-২ করে শেষ পর্যন্ত আর সকলেই পদত্যাগ করিলেন, কিন্তু হক সাহেব করিলেন না। ফলে ১৯৪১ সালে ২৫শে আগস্ট তারিখে মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি হক সাহেবের বিরুদ্ধে কঠোর নিন্দাসূচক ভাষা প্রয়োগ করিয়া ১০ দিনের মধ্যে ওয়ার কাউন্সিল হইতে পদত্যাগের নির্দেশ দিলেন। ঠিক এই সময় আমরা নবযুগ প্রকাশের ব্যবস্থা করিতেছিলাম, সুতরাং আমরা ধরিয়া নিলাম নবযুগ বাহির হবার আগেই হক সাহেবকে মুসলিম লীগ ছাড়িতে হইবে। কিন্তু নবযুগ বাহির হইয়া বেশ কয়েকদিনে পুরাণ হইয়া গেল, কিন্তু হক সাহেবের লীগ হইতে বাহির হবার নামটিই নাই। হক সাহেব লীগ ওয়ার্কিং কমিটির নির্ধারিত মেয়াদ মধ্যে পদত্যাগ করিলেন না, কোনো জবাবও দিলেন না। আমাদের সাথে আলাপে তিনি দৃঢ়তা দেখাইলেন, তাতে আমাদের আশা বাড়িতে লাগিল। ওদিকে কিন্তু লীগ মন্ত্রীরা ও নেতারা হক সাহেবকে খুব চাপ দিতে থাকিলেন ওয়ার কাউন্সিল হইতে পদত্যাগ করিয়া জিন্না সাহেবের সাথে একটা আপোষ করে ফেরিতে। হক সাহেব শেষ পর্যন্ত কি করিবেন তা বোঝা আমাদের পক্ষে খুব মুশকিল হইল। আমি এই অনিশ্চয়তার মধ্যেও উভয়কুল ঠিক রাখিয়া সম্পাদকীয় লিখিয়া চলিলাম। ১০ হক জিন্না অস্থায়ী আপোষ। বহু মুসলিম লীগ নেতার চেষ্টা ও মধ্যস্থতায় হক সাহেব শেষ পর্যন্ত ১৯৪১ সালের ১৮ অক্টোবর ওয়ার কাউন্সিল হইতে পদত্যাগ করেন। এই পদত্যাগের দ্বিধা ও বিলম্বের কারণ এবং পদত্যাগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করিয়া তিনি জিন্না সাহেবের নামে লিখিত একটা খোলা চিঠির আকারে সংবাদপত্রে একটি বিবৃতি দেন। এই পত্রে তিনি জিন্না সাহেবের নেতৃত্ব এবং আন্দোলনের ধারা ও গতির কঠোর ভাষায় নিন্দা করেন। প্রথমেই তিনি স্পষ্ট বলিয়া দেন যে জিন্না সাহেবের নির্দেশে বা মুসলিম লীগের ধমকে ভয় পাইয়া তিনি ওয়ার কাউন্সিল ছাড়িতেছেন না। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থের দিক হইতে ওয়ার কাউন্সিলের মেম্বারগিরির কোনো গুরুত্ব ও আবশ্যকীয়তা নাই বলিয়া তিনি পদত্যাগ করিতেছেন। জিন্না নীতির বিরুদ্ধে অভিযোগ করিতে গিয়া হক সাহেব মুসলিম বাংলার ভবিষ্যৎ বিপদ সম্বন্ধে অভিজ্ঞ গণকের মতোই এমন সব কথা বলিয়াছিলেন যার প্রায় সবই আজ সত্য হইয়াছে। এই দিক দিয়া এই পত্রখানার ঐতিহাসিক মূল্য অসাধারণ। দুর্ভাগ্যবশত আমাদের দেশে এর কোনো কপি পাওয়া যায় না। আমার বেশ মনে আছে ওই পত্রে তিনি বলিয়াছিলেন, জিয়া সাহেব ও মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির শুধু এই সিদ্ধান্তটাই ভ্রান্ত তা নয়, তিনি পাকিস্তান প্রস্তাবের যে ব্যাখ্যা ও আন্দোলনের যে ধারা প্রচলন করিয়াছেন তাও ভ্রান্ত ও বিপজ্জনক। তাতে মুসলিম ভারতের বিশেষত মুসলিম বাংলার ঘোর অনিষ্ট হইবে। গোটা বাংলা ও আসাম পূর্ব পাকিস্তানে পরিমা বলিয়া বাংলার মুসলমান দিগকে ধোকা দেওয়া হইতেছে। মুসলিম লীগে ব্যক্তিবিশেষের ডিক্টেটরি চলিতে থাকিলে মুসলিম ভারতের রাজনীতিতে মুসলিম বাংলার যে প্রভাব ও মর্যাদা আছে তাও আর থাকিবে না। পশ্চিমা রাজনীতিকদের ইচ্ছামতো মুসলিম বাংলার ভাগ্য নির্ধারিত ও পরিচালিত হইবে। সে অবস্থায় আসাম তো পূর্ব পাকিস্তানের অংশ হইবেই না, বাংলাও বিভক্ত হইবে। হক সাহেবের কথিত পত্রের ভাষা এখন এতদিন পরে আমার মনে নাই। পত্রটি জোগাড়ের চেষ্টা সাধ্যমতো করিয়াছি, পাই নাই, কিন্তু পত্রখানার মর্ম আমার মনে আছে। পত্রখানি আমাদের সকলের বিবেচনায় অতিশয় মূল্যবান ও দূরদর্শিতামূলক ছিল। সেজন্য নবযুগের নিউজ ডিপার্টমেন্টকে দিয়া উহার বাংলা তর্জমা করাইয়া আমি নিজে তা দেখিয়া দিয়া নবযুগে ছাপাইয়াছিলাম। পত্রটি এত বড় ছিল যে উহা সম্পূর্ণ ছাপিতে কয়েকদিন লাগিয়াছিল। ফলে ওয়ার কাউন্সিল হইতে হক সাহেব পদত্যাগ করিলেই মুসলিম লীগের সাথে মানে জিন্না সাহেবের সাথে তার আপোষ হইয়া যাইবে বলিয়া আমরা যে আশঙ্কা করিতেছিলাম সে আশঙ্কা সত্যে পরিণত হইল না। আশা আমাদের অটুটই থাকিল। হক জিন্না বিরোধের মধ্যে শুধু রাজনৈতিক আদর্শটাই আমাদের সকলের বিবেচ্য ছিল না, ব্যক্তিগত লাভালাভের প্রশ্নও জড়িত ছিল। আমার স্বার্থটাই ধরা যাক। হক সাহেব লীগ না ছাড়িলে নবযুগের দরকার থাকে না, কাজেই আমারও চাকরি থাকে না। নবযুগ বাহির হইয়া আমরা সাংবাদিকরা লাভবান হইয়াছি, কিন্তু লীগ মন্ত্রীরা না থাকিলে যারা মন্ত্রী হইবেন তাদের তো আজও কিছু হইল না। আসল কথা এই যে লীগ মন্ত্রীদের তাড়াইয়া যাদেরকে লইয়া নয়া হক মন্ত্রিসভা গঠিত হইবে তাদের নাম ঠিক হইয়াছিল, কে কোন দফতর পাইবেন তারও মীমাংসা হইয়া গিয়াছিল। এইসব নিশ্চিত ভাবী মন্ত্রীরা আমাকে অস্থির করিয়া ফেলিলেন। যথেষ্ট জোরে সম্পাদকীয় লেখা হইতেছে না, হক লীগ বিরোধের আগুন দাউদাউ করিয়া জ্বলিয়া উঠিতেছে না। তাহলে আর আগে থেকে নবযুগ বাহির করিয়া কি ফল হইল? একমাত্র আমার ছাড়া আর কার কি লাভ হইল? অতএব জিন্না হক বিরোধটা চরমে আনিবার সাধ্যমতো কলমের চেষ্টা করিতে লাগিলাম। কিন্তু মুসলিম লীগাররাও হক সাহেবের মতো জনপ্রিয় প্রভাবশালী নেতাকে হাতছাড়া করিতে রাজি ছিলেন না। তারাও জিন্না হক আপোষের জন্য তাদের সমস্ত শক্তি ও প্রতিপত্তি খাটাইতে লাগিলেন। আপাতত তারাই জয়ী হইলেন।
হক সাহেবকে দিয়ে তার বিবৃতির ব্যাখ্যা করাইলেন। সেই ব্যাখ্যার ভিত্তিতে ১৬ই নভেম্বর ১৯৪১ মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির দিল্লি বৈঠকে হক সাহেবের সাথে লীগের বিরোধের অবসান ঘটিল। এতে বাংলা লীগ মহল খুব উল্লসিত হইল, কিন্তু আমাদের কলিজা ও মুখ শুকাইয়া গেল। প্রাদেশিক আইন পরিষদের অধিবেশন তখন চলিতেছিল, কাজেই হক সাহেবের দলীয় মেম্বারদের মধ্যে ও হক সাহেবের সাথে আমাদের দেনদরবার চলিতে থাকিল। মুসলিম লীগের সাথে তার মিটমাট হইয়া যাবার কথা তুলিলেই তিনি জবাবে মিচকি হাসি আমাদেরকে বলিতেন, ওয়েট অ্যান্ড সি। 11 প্রোগ্রেসিভ কোয়ালিশন। এর কয়দিন পরেই হক সাহেব আমাকে ডাকিয়া পাঠাইলেন এবং নবযুগে প্রচারের নতুন ধারা সম্পর্কে আমাকে নির্দেশ দিলেন। এই নির্দেশ দিতে গিয়েই তিনি সর্বপ্রথম আমাকে জানান যে শুধু কৃষক প্রজা ও কংগ্রেসের সাথেই তিনি আপোষ করিতেছেন না, হিন্দু সভানেতা ডা শ্যামাপ্রসাদের সাথেও তার আপোষ হইতেছে। ডা শ্যামাপ্রসাদকেও তিনি তার নয়া মন্ত্রিসভায় নিতেছেন। আমি শুধু আকাশ হইতে পড়িলাম না, আস্তা আসমানটাই আমার মাথায় পড়িল। আমি জানিতাম হক সাহেব সময় সময় খুবই বেপারোয়া হইতে পারেন, কিন্তু এতটা হইতে পারেন এতকাল তাঁর সাগেরিদি করিয়াও আমি তা জানিতাম না। কথাটা শুনে আমি এমন স্তম্ভিত হইলাম যে সেভাব কাটিতে বোধহয় আমার পুরা মিনিটখানেকই লাগিয়াছিল। তিনি আমার মনোভাব বুঝিলেন, গম্ভীর মুখে বললেন, শোনো আবুল মনসুর, তুমি শ্যামাপ্রসাদকে চিনো না, আমি চিনি। সে সার আশুতোষের ব্যাটা, কোরক সে হিন্দু সভা, কিন্তু সাম্প্রদায়িক ব্যাপারে তার মতো উদার ও মুসলমানদের হিতকামী হিন্দু কংগ্রেসেও একজনও পাবা না। আমার কথা বিশ্বাস করো, আমি সকদিক ভাইব্বা চিন্তাই তারে নিতেছি। আমারে যদি বিশ্বাস করো, তারেও বিশ্বাস করতে হবে। আমি খুবই চিন্তার পড়িলাম, কিন্তু মনে মনে হাসিলাম, ভাবিলাম শ্যামাপ্রসাদকে বিশ্বাস অবিশ্বাসে প্রশ্নই ওঠে না, কারণ স্বয়ং হক সাহেবকেই বিশ্বাস করা যায় না। শ্যামাপ্রসাদকে বিচার করিবার কি অমূল্য মাপকাঠিই না হক সাহেব আমাকে দিয়েছেন। সব অবস্থায় হক সাহেব রসিক লোক ছিলেন। হক সাহেবের কথাই বুঝিলাম, পরদিনই মিস্টার জেসি গুপ্তের বাড়িতে অপোজিশন পার্টি সমূহের নেতাদের সঙ্গে হক সাহেবের বৈঠক বসিতেছে। চাঁদ উঠিলে সবাই দেখিবে, আগামীকালই সবাই জানিয়া ফেলিবে। কাজেই এই অশুভ সংবাদটা আমি কারণ কাছে বলিলাম না, কিন্তু বিকালেই দেখিলাম সবাই ব্যাপারটা জানেন। ভাবি মন্ত্রীরাই হাসি মুখে এই খবরটা আমাকে দিলেন। পরদিন ২৮শে নভেম্বর সত্যই মিস্টার গুপ্তের বাড়িতে ওই বৈঠক বসিল। দীর্ঘ আলোচনার পর প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টি নামে নয়া কোয়ালিশন গঠিত হইল। হক সাহেব তার লিডার ও শরৎবাবু ডেপুটি লিডার নির্বাচিত হইলেন। হাসিখুশির মধ্যে অনেক রাতে সভা ভঙ্গ হইল। রাত্রেই সারা কলিকাতা, বিশেষত খবরের কাগজ আফিসগুলি গরম হইয়া উঠিল। পরদিন সকালে লীগ সমর্থক মুসলিম জনসাধারণের মধ্যে উত্তেজনা দেখা দিল। বিকালেই আইন পরিষদের বৈঠকে ২৯শে নভেম্বর লীগ মেম্বরদের মধ্য হইতে এ ব্যাপারে সোজাসুজি প্রশ্ন উত্থাপিত হইল। হক সাহেব খুব জোরের সাথে সোজাসুজি ও কথা অস্বীকার করিলেন। লীগ মন্ত্রী ও মেম্বাররা স্বভাবতই হক সাহেবের কথায় আস্থা স্থাপন করিতে পারিলেন না। তারা হক সাহেবের সহিত দেন দরবার চালাইলেন। শোনা গেল ইউরোপীয় দলের সঙ্গেও তারা যোগাযোগ রক্ষা করিতে লাগিলেন। পর্দার আড়ালে কি হইল আমরা পথের মানুষেরা তার খবর রাখিলাম না। দেখা গেল ১ ডিসেম্বর তারিখে লীগ মন্ত্রীরা সকলে একসাথে হক মন্ত্রিসভা হইতে পদত্যাগ করিলেন। লীগ পার্টিও আর হক মন্ত্রিসভাকে সমর্থন করে না বলিয়া ঘোষণা করিল। অগত্যা হক সাহেবও পদত্যাগ করিতে বাধ্য হইলেন। পরদিন ৩রা ডিসেম্বর হক সাহেব খবরের কাগজে বিবৃতি দিয়া নবগঠিত প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টির নেতৃত্ব কৃতজ্ঞতা ও ধন্যবাদের সহিত গ্রহণ করিলেন। লীগ মন্ত্রীরা যে ৭ তাড়াতাড়িতে হক মন্ত্রিসভা হইতে পদত্যাগ করিয়াছিলেন, তার আসল কারণ এতদিনে বোঝা গেল। তা এই যে ইউরোপীয় দল ও কোনো শ্বেতাঙ্গ আইসিএস সেক্রেটারির পরামর্শে লাট সাহেব স্যার নাজিমুদ্দিনকে ভরসা দিয়াছিলেন হক মন্ত্রিসভার অবসানে লীগ দলকেই মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হইবে। লাট সাহেবের কাজকর্মেও তা বোঝা গেল। হক সাহেব প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টির নেতৃত্ব গ্রহণ করিয়া বিবৃতি ও লাট সাহেবকে তা জানাইয়া দেওয়া সত্ত্বেও এবং এই দলের সুস্পষ্ট মেজরিটি থাকা সত্ত্বেও লাট সাহেব হক সাহেবকে নয়া মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিতে গড়িমাসি করিতে লাগিলেন। মুসলিম মেম্বরদের অধিকাংশের রাজনৈতিক চরিত্র সম্বন্ধে সকলের তখন এই ধারণা হইয়া গিয়াছিল যে দল মন্ত্রিসভা গঠন করিবে শেষ পর্যন্ত তাদের বেশিরভাগ সেই দলেই যোগ দিবেন। অতএব আপাতদৃষ্টিতে মুসলিম লীগ পার্টিতে মুসলমান মেম্বারদের মেজরিটি না থাকা সত্ত্বেও এই পার্টিকে মন্ত্রিসভা গঠনে আহ্বান করা হইবে এমন গুজবে কলিকাতা শহর, বিশেষত খবরের কাগজ আফিস প্রতি মুহূর্তে মুখরিত হইয়া উঠিতে লাগিল। আমাদের বুক ও আশঙ্কায় ধুরধুর করিতে থাকিল। কিন্তু এই অবস্থায় বেশি দিন গেল না। ৭ ডিসেম্বর জাপান জার্মানির পক্ষে যুদ্ধে অবতরণ করিল এবং ঝটিকা আক্রমণে পার্ল হার নামে বিখ্যাত মার্কিন বন্দর বোমা বিধ্বস্ত করিল। পরদিন ৮ই ডিসেম্বর ব্রিটিশ ও মার্কিন সরকার জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন।
ইউরোপীয় যুদ্ধ এতদিনে সত্যি সত্যিই বিশ্বযুদ্ধে রূপান্তরিত হইল। বোধহয় বড় লাটের নির্দেশে বাংলার লাটের নীতির পরিবর্তন হইল। তিনি 10ই ডিসেম্বর হক সাহেবকে নয়া মন্ত্রিসভা গঠনে কমিশন করিলেন। আমাদের মধ্যে বিপুল উল্লাস দেখা দিল। লীগ মহলে বিষাদ, কিন্তু হরিষে বিষাদ হইল আমাদের। লাট সাহেব ইচ্ছার বিরুদ্ধে হক সাহেবকে মন্ত্রিত্ব দিলেন বটে, কিন্তু তার ডান হাতটি ভাঙিয়া দিলেন। প্রোগ্রেসিভ কোয়ালিশনকে সত্যি সত্যি প্রগতিবাদী জাতীয় পার্টি হিসেবে রূপ দিতে পারিতেন যিনি, তিনি ছিলেন মিস্টার শরৎচন্দ্র বসু। হক সাহেবেরই পরে তার দ্বিতীয় স্থান। নয়া মন্ত্রিসভার তালিকাও সেভাবেই করা হইয়াছিল। শরৎবাবুকে দেওয়া হইয়াছিল স্বরাষ্ট্র দপ্তর। কিন্তু 11ই ডিসেম্বর বেলা 10টায় মন্ত্রিসভার শপথ গ্রহণ করিবার মাত্র কয়েক ঘণ্টা আগে শরৎবাবুকে ভারত রক্ষা আইনে গ্রেফতার করিয়া প্রেসিডেন্সি জেলে নেওয়া হইল। আমরা যারা মন্ত্রী হইতেছিলাম না, তারা সবাই রাগে উন্মত্ত হইয়া উঠিলাম এবং হক সাহেবকে এই গ্রেফতারির প্রতিবাদে মন্ত্রিসভা গঠনে অস্বীকার করিতে উপদেশ দিতে লাগিলাম। কিন্তু যারা মন্ত্রী হইতে যাইতেছিলেন, তারা সকলেই আমাদের চেয়ে অনেক বিদ্বান, জ্ঞানী, অভিজ্ঞ, দূরদর্শী, ধীরচিত্ত লোক ছিলেন। তারা উপদেশ দিলেন যে শরৎবাবুর পোর্টফোলিও খালি রেখে অবশিষ্ট মন্ত্রীদের শপথ নেওয়া হয়ে যাক। শপথ নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী হক সাহেব লাট সাহেবের সহিত দরবার করিয়া শরৎবাবুর মুক্তির বন্দোবস্ত করুন। হক সাহেব মন্ত্রিসভা গঠনে অস্বীকার করিলে শীঘ্রই কেই মন্ত্রিত্ব দেওয়া হইবে, এ বিষয়ে সকলেই একমত হইলেন। তাই হইল। নয়া হক মন্ত্রিসভা শপথ যথাসময়ে অনুষ্ঠিত হইল। শপথ শেষে প্রধানমন্ত্রী লাট সাহেবের সাথে দেখাও করিলেন। লাট সাহেব বলিয়া দিলেন, ভারত রক্ষা আইনে কেন্দ্রীয় সরকারের হুকুমেই শরৎবাবুকে গ্রেফতার করা হইয়াছে। প্রাদেশিক লাটের বা সরকারের এই ব্যাপারে কিছুই করণীয় নাই। সত্যিই তাদের কিছু করণীয় থাকিল না। অতএব শরৎবাবুকে জেলে রেখেই মন্ত্রিসভার কাজ চলিতে থাকিল। শেষ পর্যন্ত শরৎবাবুকে বাদ দিয়েই 11 জনের পূর্ণ মন্ত্রিসভা গঠিত হইল। হক সাহেব ছাড়া মুসলিম মন্ত্রী থাকিলেন 5 জন, যথা 1 নবাব হাবিবুল্লাহ, 2 মৌলভী শামসুদ্দিন, 3 খান বাহাদুর আব্দুল করিম, 4 খান বাহাদুর হাশেম আলী এবং 5 খান বাহাদুর জালাল উদ্দিন। হিন্দু মন্ত্রী থাকিলেন 5 জন, যথা 1 সন্তোষ কুমার বসু, 2 ডা শ্যামাপ্রসাদ মুখার্জি, 3 প্রমোদনাথ ব্যানার্জি, 4 হেমচন্দ্র লস্কর এবং 5 উপেন্দ্রচন্দ্র বর্মন। 12 মন্ত্রীদের প্রতি অযাচিত উপদেশ। মন্ত্রিসভার সাফল্য নিষ্ফলতা সম্বন্ধে নিরাসক্ত থাকিবার যে সিদ্ধান্ত গোড়াতে করিয়াছিলাম, শরৎবাবুর গ্রেপ্তারে সে সংকল্প আর ঠিক রাখিতে পারিলাম না। মেম্বার মন্ত্রী না হওয়ায় স্বভাবতই আমার পার্লামেন্টারি কোনো দাম ছিল না, কিন্তু হক সাহেবের কাগজে নবযুগের সম্পাদকের দায়িত্বের জোরে এবং হক সাহেবের দেয়া গুরুত্বের বলে মন্ত্রীদিগকে চাওয়া না চাওয়া, বাঞ্ছিত অবাঞ্ছিত উপদেশ দিতে লাগিলাম। আমার মনে হইল, প্রগেশিত কোয়েলিশনকে সফল করার ওপর শুধু হক সাহেবের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সারা বাংলার, বিশেষত মুসলিম বাংলার ভবিষ্যৎ নির্ভর করিতেছে। এটাকে সফল করার দায়িত্ব শরৎবাবুর অভাবে যেন আমারই একার ঘাড়ে পড়িয়াছে। একদিকে দিনের পর দিন সম্পাদকীয় লিখিয়া প্রগেশিত কোয়েলিশনের গুরুত্ব বুঝাইতে লাগিলাম, অপরদিকে তাকে সফল করিবার ফন্দি ফিকির মন্ত্রীদের সমঝাইতে লাগিলাম। সম্পাদকীয়গুলি যে খুবই যুক্তিপূর্ণ, প্রাণস্পর্শী ও হৃদয়গ্রাহী হইতেছিল, তার প্রমাণ পাইলাম শ্রদ্ধেয় সৈয়দ নওশের আলী ও বন্ধুবর সৈয়দ বদরুজার মুখে। এরা দুইজনেই প্রগেশিত কোয়েলিশন গঠনে এবং নবযুগ প্রতিষ্ঠায় আপ্রাণ খাটিয়েছেন, কিন্তু এরা কেউই মন্ত্রী হন নাই। নওশের আলী সাহেবকে পরে আইন পরিষদে স্পিকার করা হইয়াছিল এবং সৈয়দ বদরুজাকে কর্পোরেশনের মেয়র করা হইয়াছিল। এই দুই বন্ধুই আমার সম্পাদকীয়গুলি পড়িয়া পড়িয়া বিভিন্ন সময়ে বিভিন্ন যুক্তিতে যার তার ভাষায় প্রায় একই কথা বলিয়াছিলেন। প্রগেশিত কোয়েলিশনটা যে দেশের জন্য এমন প্রয়োজনীয় ছিল, এটার প্রতিষ্ঠা করিয়া আমরা সে সত্যি একটা মহৎ কাজ করিয়াছি, আপনার সম্পাদকীয় পড়িবার আগে আমরা নিজেরাই তা জানিতাম না। আমি এই প্রশংসার জন্যে তাদের ধন্যবাদ দিয়াছিলাম, কিন্তু মনে মনে হাসিয়া বলিয়াছিলাম, লিখিবার আগে আমি কি জানিতাম? কিন্তু মন্ত্রীদের প্রতি আমার উপদেশ কার্যকরী হইল না। হক সাহেব হইতেই শুরু করা যাক। তিনি একটি বিবৃতিতে বলিলেন, শ্যামাপ্রসাদ মুসলিম বাংলার স্বার্থরক্ষার দায়িত্ব নিয়েছেন, আর আমি নিয়েছি হিন্দু বাংলার স্বার্থরক্ষার দায়িত্ব। রাজনীতি স্টান্টের রাজা হক সাহেব, তার জন্যে ছিল এটা একটি অসাধারণ স্টান্ট। সত্য সত্যই এটা ঘটাইতে পারিলে বাংলার সার্বিক মুক্তি ছিল অবধারিত। তাতে শুধু বাংলার নয়, ভারতের হিন্দু মুসলিম সমস্যাও সম্পূর্ণ মিটিয়া যাইত। কাজেই ভাবপ্রবণতা হেতু
আমি হক সাহেবের এই স্টান্টে সবচেয়ে বেশি উৎসাহিত হইয়া উঠিলাম। হক সাহেব ও শ্যামাপ্রসাদ বাবুকে মুখে বলিলাম এবং বহু যুক্তি দিয়া নবযুগে লম্বা সম্পাদকীয় লিখিলাম। হক সাহেবে পশ্চিম বাংলা ও ড শ্যামাপ্রসাদের পূর্ব বাংলা সফরে বাহির হওয়া উচিত এবং কালো বিলম্ব না করিয়াই এই সফর শুরু করা আবশ্যক। ড শ্যামাপ্রসাদকে আমি আমার নিজের জেলা ময়মনসিংহ হইতেই সফর শুরু করিবার প্রস্তাব দিলাম। আমি বলিলাম আমি আগেই সেখানে চলিয়া যাইব এবং সমস্ত জনসভা ও নেত্রী সম্মেলনের ব্যবস্থা আমিই করিব। জনসভায় কোনো গণ্ডগোল না হওয়ার দায়িত্ব আমার, কিন্তু মুসলিম জনতার মনে আস্থা সৃষ্টি করিবার দায়িত্ব ড শ্যামাপ্রসাদের। ড শ্যামাপ্রসাদ ইচ্ছা করলে তা পারেন, সে বিশ্বাস আমার হইয়াছিল। প্রথমত তিনি অসাধারণ সুবক্তা ছিলেন, দ্বিতীয়ত আমি তাহার সাথে কয়েকদিন মিশিয়াই বুঝিয়াছিলাম তার সম্বন্ধে হক সাহেব যা বলিয়াছেন তা ঠিক। সাম্প্রদায়িক ব্যাপারে সত্যই তিনি অনেক কংগ্রেসী নেতার চেয়েও উদার। হিন্দু সভার নেতা হইয়াও কোনো হিন্দু নেতার পক্ষে মুসলমানদের প্রতি এমন উদার মনোভাব পোষণ করা সম্ভব আমার এ অভিজ্ঞতা হইল প্রথমে ড শ্যামাপ্রসাদকে দেখিয়া। অবশ্য পরবর্তীকালে তেমন মনোভাবের লোক আরও দেখিয়াছিলাম। আমার নিজের জেলাতেই এমন কয়েকজন হিন্দু সভানেতা দেখিয়াছি যারা পাকিস্তান হওয়া মাত্র অনেক কংগ্রেসী নেতার মতো দৌড় মারিয়া সীমান্ত পার হন নাই, বরঞ্চ পাকিস্তানের অনুগত উৎসাহী নাগরিক হিসাবে সকল কাজে মুসলমানদের সহিত সহযোগিতায় বন্ধুভাবে পাকিস্তান আন্দোলন সপরিবারে বসবাস করিতেছেন। তবে এটা ঠিক যে ড শ্যামাপ্রসাদের বেলা কিছুদিন পরেই বুঝিয়াছিলাম তার উদারতা প্রধানত ব্যক্তিগত মহত্ব, রাজনৈতিক সমস্যা ঘটিত দূরদৃষ্টি নয়। যা হোক, আমার প্রস্তাব শেষ পর্যন্ত রহিত হইল না। যতদূর বোঝা গেল তাতে ড শ্যামাপ্রসাদের চেয়ে হক সাহেবের দোষই এতে বেশি ছিল। একদিকে হক সাহেব আমাকে বলিলেন, তোমার প্রস্তাব শুনিতে ভালো, কিন্তু ওটা কাজে কতদূর সফল করিতে পারি তা চিন্তা করিয়া দেখো। অপরদিকে ড শ্যামাপ্রসাদ বলিতে থাকিলেন, আপনার প্রস্তাবে আমি এখনই রাজি, প্রধানমন্ত্রীকে রাজি করান। শেষ পর্যন্ত হক সাহেব চলিলেন নোয়াখালী, ড শ্যামাপ্রসাদ সফরে বাহির হইয়া গেলেন মেদিনীপুর। আমার উৎসাহের জোয়ারে ভাটা পড়িল। শেষ পর্যন্ত প্রবোধ মানিলাম বোধহয় হক সাহেবের কথাই ঠিক, কিন্তু হিন্দু সভার সাথে হক সাহেবের মিলনের মতো একটা অদ্ভুত ও অচিন্তনীয় ব্যাপারের ফলো আপ বা সম্পূরক হিসাবে তেমন কোনো অভিনব চমকপ্রদ কর্মপন্থা অথবা সফরসূচি গৃহীত না হওয়ায় মুসলিম জনগণের মধ্যে কোথাও কোনো অনুকূল প্রতিক্রিয়া দেখা দিল না। পক্ষান্তরে শহীদ সাহেবের মতো মস্তিষ্কবান সংগঠক ও অক্লান্ত পরিশ্রমী নেতা সারা পূর্ববাংলার দিঘলি পাথালি সকল শহর নগরে সভাসমিতি করিয়া বেড়ানোতে এবং অধিকাংশ মুসলিম ছাত্র মিস্টার ওয়াসেকের নেতৃত্বে মুসলিম লীগকে সক্রিয় সমর্থন দেওয়ায় নয়া হক মন্ত্রিসভা এবং ব্যক্তিগতভাবে হক সাহেব পূর্ববাংলার মুসলিম জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা হারাইয়া ফেলিলেন। নাটোর ও বালুরঘাটে পরপর 2টা উপনির্বাচনে হক সাহেবের মনোনীত প্রার্থীদ্বয়কে পরাজিত করিয়া মুসলিম লীগ প্রার্থী জয়যুক্ত হইলেন। ১৩ নয়া হক মন্ত্রিসভার স্বরূপ। মুসলিম বাংলার রাজনীতিতে এই পরিবর্তন আসিল 1 বছরেরও কম সময়ের মধ্যে। হক সাহেব যখন মুসলিম লীগকে বাদ দিয়া কৃষক প্রজা পার্টি, সুভাষপন্থী কংগ্রেস ও হিন্দু সভার সহিত প্রোগ্রেসিভ কোয়েলিশন মন্ত্রিসভা গঠন করেন ১৯৪১ সালের ১১ই ডিসেম্বর, তখন আইন পরিষদের মোট ২৫০ জন ও মুসলিম ১২৩ জন মেম্বারের মধ্যে মাত্র ৩৫ জন ও আইন সভার মানে লেজিসলেটিভ কাউন্সিলের মুসলিম সদস্য ৩৭ জনের মধ্যে মাত্র ৮ জন মুসলিম লীগ দলে থাকেন, বাকি সকলেই হক সাহেবের পক্ষে থাকেন। অথচ বছর না ঘুরিতেই অনেক মেম্বার ছাত্র জনতার চাপে অনিচ্ছা সত্ত্বেও হক সাহেবের পক্ষ ছাড়িয়া মুসলিম লীগ পক্ষে চলিয়া যান। অবশ্য রাজনীতির পাশারবে তা হক মন্ত্রিসভার মুসলিম সমর্থকরা কোনো দিনই আইন পরিষদে বা উচ্চ পরিষদে কোথাও মাইনরিটি হন নাই। এই নবপর্যায়ের হক মন্ত্রিসভা ১৯৪১ সালের ১১ই ডিসেম্বর হইতে ১৯৯৩ সালের ২৯শে মার্চ পর্যন্ত ১ বছর ৪ মাসের অধিককাল ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এই মুদ্দাতে হক সাহেব মুসলিম বাংলার জন্য উল্লেখযোগ্য কিছু করিতে না পারিলেও ইচ্ছাকৃতভাবে কোনো অনিষ্টও করেন নাই। তথাপি মুসলিম লীগ তরফের প্রচার ফলে এবং অবস্থাগতিকে মুসলিম গণমনে এবং তার চেয়ে বেশি মুখে মুখে এই মন্ত্রিসভার মুদ্দতটা মুসলিম বাংলার অন্ধকার যুগ ও হক সাহেবের জীবনের কলঙ্কময় অধ্যায়স্বরূপ চিত্রিত হইয়াছে। প্রথমে নামটার কথাই ধরা যাক।
মুসলিম লীগাররা এটাকে শ্যামা হক মন্ত্রিসভা নামে আখ্যায়িত করিয়াছেন। শাসনতন্ত্রের দিক দিয়া এই বিশেষণ যেমন অসৌজন্যমূলক ছিল, বাস্তব ব্যাপারেও এটা তেমনই ভিত্তিহীন ছিল। হক সাহেব শ্যামা বা হিন্দু সভার সাথে কথায় কি কাজে প্রধানমন্ত্রিত্ব বাটোয়ারা করেন নাই। ড শ্যামাপ্রসাদ ছাড়া ওই মন্ত্রিসভায় আর কোনো হিন্দু সভার মন্ত্রী ছিলেন না। তিনি যদিও অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন, তবু অন্যান্য মন্ত্রীদের চেয়ে তার কোনো বিশেষ অধিকারও ছিল না। হক সাহেবের ওপর তার প্রভাবও কংগ্রেসি মন্ত্রীদের চেয়ে বেশি ছিল না। তথাপি হক সাহেবের রাজনৈতিক দুশ্মনেরা, বিশেষত লীগ নেতারা, এই মন্ত্রিসভাকে শ্যামা হক মন্ত্রিসভা নাম দিয়াছিলেন। উদ্দেশ্য ছিল মুসলিম জনসাধারণের চোখে প্রথম দৃষ্টিতেই মন্ত্রিসভাকে অপ্রিয় করা, কিন্তু এ কাজ অমন সোজা হইত না যদি নয়া মন্ত্রিসভা পরপর কতকগুলি ভুল করিতেন। এই সব ভুল করিবার মূলে রহিয়াছে অবশ্য বাংলার হিন্দু নেতৃবৃন্দের অদূরদর্শী সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। হক সাহেব জিন্না সাহেবের সাথে ব্যক্তিগতভাবে ও মুসলিম লীগের সাথে প্রতিষ্ঠান হিসাবে যুদ্ধে নামিয়া দুর্জয় সাহসের কাজ করিয়াছিলেন, সারা বাংলার, বিশেষত মুসলিম বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে। তার গুরু স্যার প্রফুল্লচন্দ্রের মতো হক সাহেবও মনে করিতেন পশ্চিমা নেতৃত্ব শুধু বাংলার রাজনীতিতেই অনধিকার চর্চা ও অন্যায় প্রভাব বিস্তার করে নাই, হিন্দু মুসলিম মারোয়ারিরা বাংলার অর্থনৈতিক জীবনেও চাপিয়া বসেছে। এই দুই রাহুর কবল থেকে বাংলাকে মুক্ত করাই ছিল হক সাহেবের প্রোগ্রেসিভ কোয়েলিশন গঠনের অন্যতম উদ্দেশ্য। অবশ্য কথা সহজেই বলা যায় যে এত মহৎ উদ্দেশ্যর কথা ভাবিয়া চিন্তিয়া হক সাহেব ও কাজ করিয়াছিলেন না। অমন গঠনমূলক চিন্তাধারা হক সাহেবের স্বভাবের মধ্যেই ছিল না। তিনি প্রায় সব কাজই করিতেন ভাবপ্রবণতা বশে এবং সাময়িক প্রয়োজনের তাগিদে। কিন্তু এটা হক মনীষার বিরাটত্বের নিদর্শন যে তিনি ভাবপ্রবণতা বশে যা করিতেন বা বলিতেন তার প্রায় সবগুলি গুরুতর জাতীয় তাৎপর্য বহন করিত। আপাত দৃষ্টিতে অনেকগুলি খারাপ লাগিত, আপাত শ্রবণে অনেকগুলি অশালীন ও শ্রুতি কটু শুনাইত বটে, কিন্তু পরিণাম বিচারে সেগুলি বাস্তব সত্য বলিয়া বুঝা যাইত। মুসলিম লীগের পাটনা অধিবেশনে তিনি শেতানা অর্থাৎ হিন্দু প্রধান প্রদেশে মুসলিম পীড়ন হইলে প্রতিশোধ স্বরূপ বাংলায় তিনি হিন্দু পীড়ন করিবেন বলিয়া যে উক্তি করেন, যতই শ্রুতিকটু হোক এটা ছিল এই ধরনের উক্তি। এর মধ্যে তার সাধু উদ্দেশ্য ছাড়া আর কিছু ছিল না। ছিল না বলেই এমন বেয়াড়া অশোভন উক্তি তিনি এমন সময় করিয়াছিলেন যখন তার মন্ত্রিসভার অর্ধেকই হিন্দু এবং তার সমর্থক কোয়েলিশন পার্টির 1/3 মেম্বারও হিন্দু। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন বহু দৃষ্টান্ত আছে। 14 বাংলা ভিত্তিক সমাধানের শেষ চেষ্টা। প্রোগ্রেসিভ কোয়ালিশন গঠনও ছিল এমনি একটা ব্যাপার। আশু কারণ হয়তো ছিল তার সাময়িক প্রয়োজন, কিন্তু ভাবপ্রবণতা বশে তিনি এমন এক কাজ করিয়াছিলেন বাংলার রাজনৈতিক ভবিষ্যতের দিক হইতে যার সম্ভাবনা ছিল বিপুল। কিন্তু বরাবর যেমন এবারও তেমনি হিন্দু নেতৃত্বের অদূরদর্শী সংকীর্ণতা সে সম্ভাবনাকে নস্যাৎ করিয়া দিল। জিন্না হক দ্বন্দ্বকে তারা নিজেদের অপূর্ব সুযোগ মনে করিলেন। খাঁদে পড়া বাংলার সিংহকে দিয়া তারা গাধার বোঝা বোয়াইতে চাহিলেন। হক সাহেবকে দিয়া তারা এমন সব কাজ করাইতে চেষ্টা করিলেন, একটু তালাইয়া চিন্তা করিলেই বুঝা যাইত সেগুলি পরিণামে মুসলিম স্বার্থবিরোধী। সুতরাং সে কাজ মুসলিম সমাজে হক সাহেবর অপ্রিয় হওয়ার কারণ হইতে পারে। এই ধরনের কাজের মধ্যে নিম্নে মাত্র কয়েকটির উল্লেখ করা যাইতেছে। 1. আইন পরিষদের বিবেচনাধীন মাধ্যমিক শিক্ষা বিলটির আলোচনা স্থায়ীভাবে স্থগিত হইল। ঘটনাচক্রে এই সময়েই আজিজুল হকের ভাইস চ্যান্সেলরির অবসান হয়। প্রথম হক মন্ত্রিসভার আমলে 1940 সালে তিনি ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন। লীগ নেতারা এই ঘটনার সদ্ব্যবহার করিলেন। 2. 1942 সালের 12 ফেব্রুয়ারি সিরাজগঞ্জ প্রাদেশিক মুসলিম লীগ কনফারেন্সে সভাপতিত্ব করিবার জন্য জিন্না সাহেব 11 ফেব্রুয়ারি কলিকাতা পৌঁছিলে তার উপর 144 ধারার নিষেধাজ্ঞা জারির ব্যবস্থা হয়। কলিকাতার মুসলমানদের ভাটিয়া পড়া রোষের মুখে তা পরিত্যক্ত হয়। ফলে জিন্না সাহেব আশাতীত ও কল্পনাতীত অভ্যর্থনা পান এবং নয়া হক মন্ত্রিসভা অনাবশ্যকভাবে একটা অপ্রিয়তা অর্জন করেন। 3. 1942 সালের 24 অক্টোবর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ শহরের জামে মসজিদে পুলিশের গুলিবর্ষণ ও তার ফলে কয়েকজনের মৃত্যু।
মসজিদের সামনে হিন্দুদের বাজনার অধিকার লইয়া বহু বছর আগে ১৯২৬ সালে বরিশালের কুলকাঠি থানার পোনাবালিয়ায় গুলিবর্ষণের মতো ঘোরতর এটাই দ্বিতীয় ঘটনা, কিন্তু সেটা ছিল মসজিদের সামনে, আর এটা হইল মসজিদের ভিতরে। সেটা ছিল দ্বৈত শাসনে ইংরাজ হোম মিনিস্টারের রাজত্বে শ্বেতাঙ্গ জিল্লা ম্যাজিস্ট্রেট মিস্টার রেভির আমলে, আর এটা হইল স্বায়ত্ত শাসনে হক সাহেবের হোম মিনিস্টারির রাজত্বে হিন্দু জিলা ম্যাজিস্ট্রেট মিস্টার ব্যানার্জির আমলে। মুসলমানরা স্বভাবতই খুবই উত্তেজিত হইল। বিচার বিভাগীয় তদন্ত দাবি করিল তারা, কিন্তু সরকার হুকুম দিলেন জিলা ম্যাজিস্ট্রেটকে দিয়া বিভাগীয় তদন্ত করিবার। জিলা ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার ব্যানার্জি। তার উপর নানা কারণে জিলার মুসলমানরা অসন্তুষ্ট ছিল। তার উপর তাদের সন্দেহ ছিল মিস্টার ব্যানার্জির জানামতেই ওইগুলি চলিয়াছিল। সুতরাং প্রতিবাদে সারা জিলার এবং ক্রমে সারা বাংলার মুসলমানরা খেপিয়া গেল। কিশোরগঞ্জের মুসলমানরা সঙ্গে সঙ্গে মসজিদের নামকরণ করিল শহীদি মসজিদ। ঘটনাচক্রে এর কিছুদিন আগেই নবযুগ হইতে আমার চাকুরি গিয়াছিল। সে ব্যাপারেও আমি উপলব্ধি করিয়াছিলাম যে মুসলিম মন্ত্রীরা, এমনকি স্বয়ং হক সাহেবও ক্রমে অসহায় হইয়া পড়িতেছেন। নয়া কোয়ালিশনের সাফল্যের সম্ভাবনা ক্রমেই তীর হতে হইতেছে। এইভাবে হক সাহেবের প্রোগ্রেসিভ কোয়ালিশন মুসলিম সমাজের চরম অপ্রিয়তার পাত্র হইয়া উঠিল। ওদিকে কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন জোরদার হওয়ার সাথে সাথে ভারত সরকারের দমন নীতিও কঠোরতর হইয়া উঠিতে লাগিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বার্মা ছাড়াইয়া মণিপুরের কোহিমা শহর ধরে। কাজেই বাংলার জনগণ সাধারণভাবে এবং হিন্দুরা বিশেষভাবে ইংরেজ বিরোধী মনেভাবে উদ্দীপ্ত। প্রাদেশিক সরকার ভারত সরকারের হুকুম বরদার। শাসনতন্ত্রে যা কিছু স্বায়ত্তশাসনাধিকারের বিধান ছিল, যুদ্ধের বিশেষ অবস্থায় তার সবই আপাতত বাতিল। সুতরাং হক মন্ত্রিসভা কেন, কোনো মন্ত্রিসভার পক্ষেই তখন জনপ্রিয়তা রক্ষা সম্ভব ছিল না। এই সময় মেদিনীপুরে কংগ্রেস আন্দোলনকারীদের ওপর অমানুষিক পুলিশি জুলুম হইল। প্রধানমন্ত্রী হক সাহেব গভর্নর জন হারবার্টকে দুঃসাহসিক কড়া চিঠি লিখলেন, কিন্তু কিচ্ছু হইল না। ডাক্তার শ্যামাপ্রসাদ এই ফাঁকে পদত্যাগ করিয়া হিন্দু সমাজে খুব জনপ্রিয়তা অর্জন করিলেন, কিন্তু কংগ্রেসী মন্ত্রীরা বা আর কেউ পদত্যাগ করিলেন না। এরপর আরও মাস ছয়েক হক সাহেবের মন্ত্রিত্ব টিকিয়া থাকিল, কিন্তু ওটা শুধু গদিতে টিকিয়ে থাকা মাত্র। যুদ্ধাবস্থায় রাজনৈতিক ক্ষমতা খাটাইবার বিশেষ সুযোগ ছিল না ধরিয়া নিলেও প্রোগ্রেসিভ কোয়ালিশনের আসল যে মহৎ উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সমস্যার সমাধান করিয়া বাংলার হিন্দু মুসলমানের একটা স্থায়ী ঐক্যবন্ধন সৃষ্টি করা, সেদিকেও নেতারা কিছু করিলেন না। মন্ত্রিত্ব রক্ষার কাজে সবাই এত ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন যে দেশের বৃহত্তর সমস্যার কথা ভাবিবার বোধহয় তাদের সময়ই ছিল না। 15 নাজিম মন্ত্রিসভা। এমনি অবস্থায় ১৯৪৩ সালের ২১শে মার্চ তারিখে দ্বিতীয় হক মন্ত্রিসভা পদত্যাগ করেন। ৩-৪ দিনের মধ্যেই ৩রা এপ্রিল নাজিমুদ্দিন সাহেব মন্ত্রিসভা গঠন করেন। হক সাহেবের মতো জনপ্রিয় নেতার নেতৃত্বের ও আইন পরিষদের নিশ্চিত মেজরিটির অভাব পূরণের আশায় মুসলিম লীগ নেতারা হক সাহেবের আমলের মন্ত্রী সংখ্যা ১১ হইতে বাড়াইয়া ১২ করিলেন এবং হিন্দু মন্ত্রীর সংখ্যা ৫ হইতে ৬ করিলেন। ইউরোপীয় মেম্বাররা বরাবরের মতোই মন্ত্রিসভা সমর্থন করিয়া গেলেন। তবু নাজিম মন্ত্রিসভা আইন পরিষদে কোনো কাজ করিতে পারিলেন না, কারণ নাজিম মন্ত্রিসভার আমলেই ১৯৪৩ সালের আগস্ট সেপ্টেম্বরে বাংলা ১৩৫০ সালের ভাদ্র ও আশ্বিনে বাংলার ইতিহাসের সর্বাপেক্ষা ধ্বংসকারী দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অনেকের মতে এই দুর্ভিক্ষ ৭৬-এর মন্বন্তরের চেয়েও ব্যাপক ও দুর্বিষহ হইয়াছিল। দুর্ভিক্ষের ব্যাপকতার ও যুদ্ধের প্রচণ্ডতার সময় আমরা প্রধানত যানবাহনের অভাবে কলিকাতার বাহিরে যাইতে পারি নাই। কাজেই মফল্লের দুর্ভিক্ষের দুর্বিষহ চিত্র আমি স্বচক্ষে দেখি নাই। শুধু মফল্লে যাইতে পারি নাই তাও নয়, শহরের ভিতরেও আমরা পাও হাঁটিয়াই কাজকর্ম করিতে বাধ্য হইয়াছিলাম। তা করিতে গিয়া কলিকাতা শহরের রাস্তাঘাটে সেদিন যা দেখিয়াছিলাম তাই এতদিন পরেও বিষম যন্ত্রণাদায়ক দুঃস্বপ্নের মতোই স্মৃতিপথে উদিত হয় এবং গা শিহরিয়া ওঠে। অভুক্ত, নিরন্ন, রুগ্ন অস্থিচর্মসার উলঙ্গ নরনারীর মিছিল আমরা শুধু এই সময়েই দেখিয়াছি। ডাস্টবিনে খাদ্যের তালাশে মানুষে কুত্তায় কারাকারি করিতে তখনই আমরা প্রথম দেখিয়াছি। অভুক্ত,
উলঙ্গ কঙ্কালসমূহের এই মিছিলের যেন আর শেষ নাই। কোথা হইতে এত লোক আসিতেছে? খবরের কাগজে পড়িলাম শস্যভাণ্ডার পূর্ব বাংলার পল্লীগ্রাম হইতে এই মিছিল আসিতেছে বেশি। ১৬ আকাল। বিশ্ব ইতিহাসের সর্বাপেক্ষা হৃদয়বিদারী এই দুর্ভিক্ষের দায়িত্ব ও অপরাধ বর্তি গিয়া নাজিম মন্ত্রিসভার ঘাড়ে। পরিবেই তো, তাদের আমলেই এই দুর্ভিক্ষ হইয়াছে। এই দুর্ভিক্ষে অনুমান ৫০ লক্ষ লোক মারা গিয়াছে। বদনাম তাদের সইতেই হইবে। কিন্তু সত্য কথা এই যে দুর্ভিক্ষের কারণ ঘটিয়েছিল এই মন্ত্রিসভার গদিতে বসার আগেই। এই যুক্তিতে পূর্ববর্তী মন্ত্রিসভা মানে দ্বিতীয় পর্যায়ের হক মন্ত্রিসভাকেই দুর্ভিক্ষের জন্য দায়ী করা হয়। ১৯৪৬ সালের নির্বাচনে এই দুর্ভিক্ষের দায়িত্ব বণ্টনের আপ্রাণ চেষ্টা হয় উভয় পক্ষ হইতে। প্রাদেশিক মুসলিম লীগের প্রচার সম্পাদক হিসাবে আমি নিজে আকাল আনিল কারা নামে পুস্তিকা লিখিয়াছিলাম। তাতে মুসলিম লীগ মন্ত্রিসভাকে সম্পূর্ণ নির্দোষ সাব্যস্ত করিয়া হক মন্ত্রিসভাকেই অপরাধী প্রমাণ করিয়াছিলাম। কিন্তু সত্য কথা এই যে এসব ছিল নির্বাচনের প্রাক্কালে পার্টি প্রোপাগান্ডা। প্রকৃতপক্ষে ওই আকালের জন্য এককভাবে দুই মন্ত্রিসভার কেউই দায়ী ছিলেন না। উভয় মন্ত্রিসভাই অংশত দায়ী ছিলেন। আসলে আকালের কারণ ঘটাইয়াছিলেন ভারত সরকার। যুদ্ধ প্রচেষ্টার অন্যতম পন্থা হিসাবে তারা বাংলার চাউল যতটা পারলেন সংগ্রহ করিয়া বাংলার বাহিরে সুদূর জগবলপুরে গুদামজাত করিলেন। জাপানিদের হাত হইতে দেশি যানবাহন সরাইবার মতলবে ডিনায়েল পলিসি হিসাবে নদীমাতৃক পূর্ব বাংলার সমস্ত নৌকা ধ্বংস করিয়া জনসাধারণের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য অচল করিয়া দিলেন। চরম প্রয়োজনের দিনেও ভারত সরকার বাংলা হইতে নেওয়া চাউলগুলি আর ফেরত দিলেন না। বাংলা সরকার নমি মন্ত্রিসভা যখন বিহার হইতে উদ্বৃত্ত চাউল ক্রয় করিতে চাইলেন, তখন বাংলাসহ অন্যান্য প্রদেশের হিন্দু নেতারা খাদ্য খরিদের প্রতিবাদ করিলেন। কেউ কেউ স্পষ্টই বলিলেন, খাদ্য ঘাটতির বাংলাদেশ কেমন করিয়া পাকিস্তান দাবি করে তা শিখাইতে হইবে। এগুলি আকানের বাইরের কারণ। এগুলির জন্য হক সরকার বা নাজিম সরকার কাউকে দোষ দেওয়া যায় না। কিন্তু যে জন্য তাদেরকে দোষ দেওয়া যায় সেটা ছিল তাদের দায়িত্বচ্যুতি ও কর্তব্যক্রুটি। নির্বাচিত প্রাদেশিক সরকার হিসাবে যা তাদের কর্তব্য ছিল তা তারা করেন নাই। তারা সম্পূর্ণ আমলাতান্ত্রিক সরকারের মতো কাজ করিয়াছিলেন। প্রথমত, তারা অবস্থা জানিয়াও নিজেরা সাবধান হন নাই। দ্বিতীয়ত, জনসাধারণকে সাবধান করেন নাই, বরঞ্চ প্রকৃত অবস্থা জনসাধারণ হইতে গোপন করিয়াছিলেন। খাদ্যাভাব অনিবার্য ও আসন্ন, তবু বলিয়াছেন কোনো অভাব নাই। অনাহারে লোক মরিতে শুরু করিয়াছে, তবু বলিয়াছেন কেউ মরে নাই। যারা মরিয়াছে তারা খাদ্যের অভাবে মরে নাই, অতি ভোজনের দরুন পেটের পীড়ায় মরিয়াছে ইত্যাদি। দায়িত্বহীন আমলাতান্ত্রিক সরকারের এটা চিরন্তন অভ্যেস। দেশবাসী এই সরকারি অভ্যেসের সাথে সুপরিচিত। পাকিস্তানেও আজও চলিতেছে। গণতন্ত্রের অভাবই এর কারণ। এ অবস্থায় জনসাধারণের প্রতি যেমন সরকারের দায়িত্ববোধ নাই, সরকারের প্রতিও তেমনি জনসাধারণের কোনো দায়িত্ববোধ নাই। পাঠকগণ এমন সাম্প্রতিক ঘটনার কথা জানেন। বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ ঘোষণা করিতে গিয়া প্রথমে সরকার পক্ষ যেখানে বলিয়াছেন মাত্র 4 জন মারা গিয়াছে, সেখানে জনসাধারণের পক্ষ হইতে বলা হইয়াছে 40,000 মারা গিয়াছে। শেষ পর্যন্ত অনেক হিসাব কিতাব করিয়া সরকার স্বীকার করিয়াছেন 4,000 মারা গিয়াছে। জনসাধারণও যেন সেই সংখ্যা মানিয়া লইয়াছে। এ যেন আগের দিনে চকবাজারে জিনিস খরিদ করা। দোকানদার হাঁকিলেন 5 টাকা, খরিদ্দার বলিলেন 4 আনা। দামাদামিতে শেষ পর্যন্ত 10 আনায় খরিদ বিক্রি হইল। গণতন্ত্রহীন আমাদের দেশের জনগণ ও সরকারের সম্বন্ধ আজও তাই। জনগণ যত বেশি ক্ষতি দেখাইয়া, যত বেশি চাইয়া, যত বেশি আদায় করিতে পারেন তাই লাভ। আর সরকারও ক্ষতি যত কমাইয়া, সাহায্য যত কম দিয়ে পারেন ততই লাভ। যুদ্ধাবস্থার দরুন তৎকালীন সরকার 2টি নির্বাচিত মন্ত্রিসভা হইয়াও কার্যত ছিলেন আমলাতান্ত্রিক। মন্ত্রীদের অপরাধ ছিল এই যে জনগণের কোনো কাজে লাগেন নাই, তবু তারা গদি আঁকড়িয়াই পড়িয়াছিলেন। কথায় আছে, চরম দুর্দিনে মানুষের অজ্ঞাত প্রতিভার সন্ধান হয়। 50 সালের ওই নজিরবিহীন আকালে মুসলিম বাংলা নিজের মধ্যে কিছু কিছু মানবসেবীর সন্ধান পাইয়াছিল। এদের মধ্যে শহীদ সুহরাওয়ার্দীর নাম সবার আগে নিতে হয়। অত অভাবের মধ্যেও ধৈর্য ও সাহসে বুকে বাঁধিয়া গুয়েল কিচেন ও লঙ্গরখানা খুলিয়া তিনি কিভাবে আর্ত ও ক্ষুধার্তের সেবা করিয়াছিলেন
সেগুলি পরিদর্শনের জন্য আহার নিদ্রা তুলিয়া দিনরাত চরকির মতো ঘুরে বেড়াইতেন। সেটা ছিল দেখিবার মতো দৃশ্য। 18 পাকিস্তানের ভবিষ্যৎ রূপায়ণ। আলিপুরে ওকালতি শুরু করিয়াছি, নূতন জায়গায় ব্যবসা শুরু করিয়াছি, সুতরাং মক্কেল কম, অবসর প্রচুর, বিকালটা একদম ফ্রি। বাসার কাছেই আজাদ আফিস। আজাদের সম্পাদকীয় ও ম্যানেজারীয় বিভাগের প্রায় সকলেই আমার বন্ধুবান্ধব, কাজে প্রায়ই সেখানে আড্ডা, দুনিয়ার সমস্ত সমস্যার আলোচনা এবং অনেক ক্ষেত্রে সমাধানও হয় সংবাদপত্র অফিসে। আজাদ আফিসেও তাই হইত। আমি ছাড়া আরও লোক জুটি দেন। এই সব বৈঠকে আমি যেমন পারিলাম বন্ধুদের ফ্যাসিবিরোধী করিতে, বন্ধুরাও তেমনি পারিলেন আমাকে পাকিস্তানবাদী করিতে। বন্ধুদের যুক্তি তর্ক ছাড়া ডাক্তার আম্বেদকরের ইংরাজি পাকিস্তান ও বন্ধুবর মুজিবর রহমানের বাংলা পাকিস্তান, এই দুইখানা বই আমার মনে বিপুল ভাবান্তর আনয়ন করিল। আমি পাকিস্তানবাদী হইয়া গেলাম। কিন্তু এ সম্পর্কে দুইটা বিচার্য বিষয় থাকিল। এক, পাকিস্তান দাবিকে দেশ বিদেশের সকল চিন্তুকের কাছে গ্রহণযোগ্য করিতে হইলে উহাকে একটা ইন্টেলেকচুয়াল রূপ দিতে হইবে। ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের বিচারে উহাকে যুক্তিসহ ও প্র্যাকটিক্যাল করিতে হইবে। 2, শুধু ধর্মের ডাকে পাকিস্তান আসিলে মোল্লাদের প্রাধান্য হওয়ার সম্ভাবনা আছে। মোল্লাদের প্রভাবে মুসলমানরা কেবল পিছন ফিরিয়া রাস্তা চলে, তাই জীবনপথে মুসলমানরা এত বেশি হোঁচট খাইতেছে। ধর্মীয় ভ্রাতৃত্বের নামে রাষ্ট্র গঠিত হইলে তাতে কৃষক শ্রমিকের স্বার্থ বিপন্ন হইতে পারে। এই দুইটা সম্ভাবনাকে ঠেকাইতে হইবে। এই আলোচনার ফলে প্রথম উদ্দেশ্যের জন্য পূর্ব পাকিস্তান রেনেসা সোসাইটি গঠন করা সাব্যস্ত হইল। দ্বিতীয়টা সম্বন্ধে বন্ধুরা আমাকে আশ্বাস দিলেন যে জিয়া সাহেবের মতো বাস্তবজ্ঞানী মডার্ন নেতার নেতৃত্বে যে রাষ্ট্র গঠিত হইবে তাতে মোল্লাদের প্রাধান্য থাকিতে পারে না। এই প্রসঙ্গে বন্ধুরা খবরের কাগজ খুঁজিয়া সাম্প্রতিক একটা ঘটনার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করিলেন। মুসলিম লীগের অন্যতম নেতা মাহমুদাবাদের তরুণ রাজা সাহেব এক বক্তৃতায় বলিয়াছিলেন যে পাকিস্তানে কোরআনের আইন অনুসারে শাসনকার্য চলিবে। জিন্না সাহেব পরদিনই তার প্রতিবাদে খবরের কাগজে বিবৃতি দিয়া রাজা সাহেবকে ধুমকাইয়া দিয়েছেন এবং বলিয়াছেন পাকিস্তান একটি প্রগতিবাদী মডার্ন গণতান্ত্রিক রাষ্ট্র হইবে। আর জমিদার ধনিকদের প্রাধান্য সম্বন্ধে বন্ধুরা বলিলেন যে পাকিস্তান সংগ্রামেই যদি জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যায় তবে সে সম্ভাবনা একেবারেই অঙ্কুরে বিনষ্ট হইতে পারে। এই অবস্থায় বাংলার কৃষক প্রজানেতা কর্মীরা যদি সদলবলে মুসলিম লীগে, সুতরাং পাকিস্তান সংগ্রামে সামিল হইয়া যান তবে এদিককার বিপদ সম্পূর্ণরূপে দূর হইয়া যাইবে। 19, সহকর্মীদের সাথে শেষ আলোচনা। কথাটা আমার খুব পছন্দ হইল। কৃষক প্রজা নেতাদের মধ্যে যাদের আমি কলিকাতায় উপস্থিত পাইলাম তাদের সকলকে আমি আমার বাসায় দাওয়াত করিলাম। মৌলভী আশরাফুদ্দিন চৌধুরী, মৌলভী শামসুদ্দিন আহমদ, মিস্টার আবু হোসেন সরকার, অধ্যাপক হুমায়ুন কবির, নবাবজাদা হাসান আলী, মৌলভী গিয়াসুদ্দিন আহমদ ও চৌধুরী নুরুল ইসলাম প্রভৃতি নেতৃবৃন্দ আমার বাসায় সমবেত হইলেন। অনেক আলাপ আলোচনা হইল, কিন্তু আমার মতবাদ ও বিশ্লেষণ তারা গ্রহণ করলেন না, তবে আলোচনা ভাঙিয়াও দিলেন না। পরপর কয়েকদিন ধরিয়া আলোচনা চলিল। তৎকালে কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন খুবই জোরদার হইয়াছে। ইউরোপে হিটলারের জয় জয়কার, মিত্রপক্ষসহ ইংরাজরা প্রায় ফতুর। এশিয়ায় জাপান ইঙ্গো মার্কিন শক্তিকে মারের পর মার দিতেছে। সুভাষবাবুর নেতৃত্বে আজাদ হিন্দু ফৌজ কোহিমায় পৌঁছাইয়াছে। এমন পরিবেশে মুসলিম লীগের সহিত মার্চ করার প্রয়োজনীয়তা সকলের কাছেই খুব ক্ষীণ মনে হইল। আমাদের আলোচনা সভা ভাঙিয়া গেল। আমার এদিককার চেষ্টা ব্যর্থ হওয়ায় আমি খবরের কাগজে বিবৃতি দিয়া কৃষক প্রজা কর্মীদের কর্তব্য সম্বন্ধে আমার মতামত ব্যক্ত করিলাম। আমার এসব বিবৃতি মুসলিম লীগের মুখপত্র আজাদ ছাড়া আর কেউ ছাপিলেন না। ফলে বন্ধুরা প্রায় সকলেই ধরিয়া নিলেন আমি মুসলিম লীগে যোগদান করিয়া ফেলিয়াছি। অতপর কৃষক প্রজা কর্মীদের কাছে আমার উপদেশের স্বভাবতই কোনো মূল্য থাকিল না। ইতিমধ্যে আজাদ সম্পাদক মৌলভী আবুল কালাম শামসুদ্দিন প্রভৃতির উদ্যোগে প্রতিষ্ঠিত রেনেসা সোসাইটির মতবাদে আমি আকৃষ্ট হইলাম। শামসুদ্দিন ও আমি একই ম্যানশনের পাশাপাশি ফ্ল্যাটে থাকিতাম। রাত দিন আমাদের মধ্যে রাজনৈতিক বিবর্তনের ও যুদ্ধ পরিস্থিতির আলোচনা হইত। আমাকে বুঝাইবার জন্য শামসুদ্দিন প্রায়ই তার সহকর্মী মুজিবর রহমান খাঁ ও হবিবুল্লাহ বাহারকে সঙ্গে নিয়ে আসতেন। দীর্ঘক্ষণ ধরিয়া গরম আলোচনা হইত। ফলে আমি রেনেসা সোসাইটিতে যোগদান করিলাম। এরা আমার প্রাপ্যাধিক মর্যাদা দিলেন। আমাকে মূল সভাপতি নির্বাচন করিয়া পূর্ব পাকিস্তান রেনেসা সম্মিলনীর আয়োজন করিলেন। 1944 সালের 5ই মে তারিখে ইসলামিয়া কলেজের মিলনায়নে বিপুল উৎসাহ উদ্যমের মধ্যে এই সম্মিলনী হইল। মৌলানা মুহাম্মদ আকরম খাঁ সম্মিলনী উদ্বোধন করিলেন। আমি হইলাম মূল সভাপতি। শামসুদ্দিন হইলেন অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান।
অধ্যাপক ড সুশোভন সরকার, ড সাদেক, ড সৈয়দ সাজ্জাদ হোসেন, অধ্যাপক আদম উদ্দিন, মৌলভী আব্দুল মৌদুদ, মৌলভী হবিবুল্লাহ বাহার, শ্রীযুক্ত মনোরঞ্জন ভট্টাচার্য প্রভৃতি বহু মনীষী বিভিন্ন শাখার সভাপতি হইলেন। কলিকাতার বহু লেখক সাহিত্যিক ছাড়াও মুসলিম বাংলার রাজনৈতিক নেতাদের প্রায় সকলেই এই সম্মিলনীতে উপস্থিত ছিলেন। নেতাদের মধ্যে জনাব A.K. ফজলুল হক, তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন, শহীদ সুহরাওয়ার্দী, ড মেজর হাসান সোহরাওয়ার্দী, মৌলভী আবুল হাসিম, মৌলভী তমিজউদ্দিন খাঁ এবং নাজিম উদ্দিন মন্ত্রিসভার সকল মন্ত্রী উপস্থিত ছিলেন। ছাত্র তরুণরা বিশালাকার হলটি একেবারে জমজমাট করিয়াছিল। আমার অভিভাষণটা খুবই জনপ্রিয় হইয়াছিল। উহার কয়েক হাজার কপি বিক্রয় হইয়া গিয়াছিল সম্মিলনীতেই। আমার অভিভাষণে 2টা মূল কথা বলিয়াছিলাম, যা মুসলিম লীগ নেতৃবৃন্দের মতের সঙ্গে বেমিল হইয়াছিল। বোধহয় সেই জন্যই নূতনও লাগিয়াছিল। প্রথমত আমি বলিয়াছিলাম, পাকিস্তান দাবিটা প্রধানত কালচারাল অটোনমির দাবি। বলিয়াছিলাম, রাষ্ট্রীয় স্বাধীনতার চেয়েও কালচারাল অটোনমি অধিক গুরুত্বপূর্ণ। এই দিক হইতে পাকিস্তান দাবি শুধু মুসলমানদের সাম্প্রদায়িক দাবি নয়, এটা গোটা ভারতের কালচারাল মাইনরিটির জাতীয় দাবি। দ্বিতীয় কথা আমি বলিয়াছিলাম যে ভারতীয় মুসলমানরা হিন্দু হইতে আলাদা জাত তো বটেই, বাংলার মুসলমানরাও পশ্চিমা মুসলমানদের হইতে পৃথক জাত। বলিয়াছিলাম, শুধুমাত্র ধর্ম জাতীয়তার বুনিয়াদ হইতে পারে না। আমি আরব, পারস্য, তুরস্কের মুসলমানদের ও ইউরোপীয় খ্রিস্টানদের দেশগত জাতীয়তার নজির দিয়াছিলাম। কথাটা মুসলিম লীগের তৎকালীন মতবাদের সঙ্গে বেসুরা শুনাইলেও সমবেত মুসলিম লীগ নেতৃবৃন্দের কেউ প্রতিবাদ করেন নাই, কারণ কথাটা ছিল মূলত সত্য। মুসলিম লীগের পাকিস্তান দাবি ধর্মভিত্তিক জাতীয়তাবাদীর উপর প্রতিষ্ঠিত বলিয়া যেসব মুসলিম ও হিন্দু সাহিত্যিক, সাংবাদিক ও রাজনৈতিক কর্মী পাকিস্তান দাবির বিরুদ্ধতা করিতেছিলেন, আমার অভিভাষণ তাদের অনেকেরই দৃষ্টিভঙ্গিতে খানিকটা পরিবর্তন আনিতে সক্ষম হইল। আমার অনেক শ্রদ্ধেয় ও প্রবীণ কৃষক প্রজা ও কংগ্রেস কর্মীদের মধ্যে যারা নিখিল ভারতীয় জাতীয়তার মোকাবিলায় বাঙালি জাতীয়তার দাবি তোলার পক্ষপাতী ছিলেন, তারা এই মত প্রচারেও উদ্যোগী হইলেন। কমরেড রায় ব্যতীত কমিউনিস্ট পার্টির কমরেড বঙ্কিম মুখার্জি, কমরেড P.C. যোশী প্রভৃতি অনেকেই পাকিস্তান দাবিকে ন্যাশনাল মাইনরিটির আত্মনিয়ন্ত্রণাধিকার বলিয়া মানিয়া লিনেল। কৃষক প্রজা নেতৃবৃন্দের সহিত আলাপ আলোচনায় সুফল পাওয়া না গেলেও আজাদে প্রকাশিত আমার আবেদনের সুফল হইল। বিভিন্ন জেলার কৃষক প্রজা কর্মীদের অনেকেই আমার মত সমর্থন করিয়া এবং কেহ কেহ আরও কতিপয় প্রশ্ন সম্বন্ধে আলোকপাত করিতে অনুরোধ করিয়া পত্র লিখিতে লাগিলেন। সবচেয়ে বেশি আনন্দিত হইলাম সমিতির প্রেসিডেন্ট মৌলানা আবদুল্লাহিল বাকি সাহেবের পত্র পাইয়া। তিনি আমার সাথে সম্পূর্ণ একমত, এমনকি আমার লেখা পড়িবার আগে হইতেই তিনি এই লাইনে চিন্তা করিতেছিলেন। আমাকে এ ব্যাপারে আরও অগ্রসর হইবার জন্য উৎসাহ দিলেন। 21 শহীদ সাহেবের চেষ্টা। আমি কংগ্রেস প্রতিষ্ঠানকে স্বাধীনতা সংগ্রামের ন্যাশনাল প্ল্যাটফর্ম ও কৃষক প্রজা সমিতিকে সেই প্ল্যাটফর্মের অন্যতম শ্রেণী প্রতিষ্ঠান বলিতাম। এই কথার সূত্র ধরিয়া শহীদ সাহেব কৃষক প্রজা সমিতিকে কংগ্রেসের বদলে মুসলিম লীগের শ্রেণী শাখা হইতে উপদেশ প্রদান করেন। কিছুদিন আলোচনার পর তিনি লীগ কৃষক প্রজার যুক্ত ফ্রন্ট গঠনের প্রস্তাব দেন। আমি আনন্দের সাথে এই প্রস্তাব মূলনীতি হিসাবে সমর্থন করি। কৃষক প্রজা সমিতির অন্যতম বিশিষ্ট সদস্য মি. নির্মল কুমার ঘোষ শহীদ সাহেবের বিশ্বস্ত লোক ছিলেন। তিনি আমার ও আমার সহকর্মীদেরও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার মাধ্যমে শহীদ সাহেবের সহিত কৃষক প্রজা নেতাদের আলোচনা চলে। শেষ পর্যন্ত শহীদ সাহেবের প্রস্তাব এইরূপ দাঁড়াইয়াছিল, প্রাদেশিক আইন পরিষদ ও আইনসভার মোট মুসলিম আসনের শতকরা 40টি আসনে কৃষক প্রজা পার্টির মনোনীত প্রার্থীকে মুসলিম লীগের মনোনীত প্রার্থী বলিয়া গণ্য করা হইবে। কৃষক প্রজা পার্টির এমএলএরা মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির ভিতরে স্বতন্ত্র গ্রুপ হিসাবে কাজ করিতে পারিবেন, কিন্তু মুসলিম লীগ পার্টির ডিসিপ্লিন মানিয়া চলিত হইবে। প্রস্তাবটি আমি গ্রহণ করিলাম এবং আমার পূর্বোক্ত সহকর্মীদের দিয়া ইহা গ্রহণ করাইবার জন্য আবার আলোচনা সভার আয়োজন করিলাম। নির্মলবাবু এ ব্যাপারে যথেষ্ট চেষ্টা চরিত্র করিলেন। কৃষক প্রজার স্বার্থ এতে যথেষ্ট রক্ষিত হইবে বলিয়া নিজেও বুঝিলাম, শহীদ সাহেবও আমাকে বুঝাইলেন। তিনি আমাকে দেখাইলেন, কৃষক প্রজার পার্টির মনোনীত শতকরা 40টি সদস্য ছাড়াও মুসলিম লীগের মনোনীত শতকরা 60 জনের মধ্যেও অর্ধেকের বেশি কৃষক প্রজা শ্রেণীর লোক থাকিবেন। কৃষক প্রজার স্বার্থের ব্যাপারে তারা নিশ্চয়ই কৃষক প্রজা সমিতির কর্মপন্থার সমর্থক হইবেন। ফলে মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির মধ্যে কৃষক প্রজা প্রতিনিধিদের স্বচ্ছন্দ মেজরিটি হইবে। এইভাবে বাংলার আইন পরিষদের এলাকার কার্যকলাপে কৃষক প্রজার স্বার্থ রক্ষিত তো হইবেই,
গোটা পাকিস্তান আন্দোলনেও কৃষক প্রজার দাবি প্রতিফলিত হইবে। শহীদ সাহেবের এই প্রতিশ্রুতিতে সন্দেহ করিবার কোনো কারণ ছিল না। বস্তুত মুসলিম লীগকে মুসলিম জনসাধারণের মধ্যে জনপ্রিয় করিবার পদক্ষেপরূপে জমিদারি উচ্ছেদকে মুসলিম লীগের আদর্শ হিসাবে গ্রহণ করা হইয়াছিল। প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলে এই প্রস্তাব পাশ হইয়াছিল আমার উপদেশে, এবং বন্ধুবর জনাব নুরুল আমিন ও জনাব গিয়াসুদ্দিন পাঠানের আন্তরিক ও অবিশ্রান্ত চেষ্টায় এটা সম্ভব হইয়াছিল। প্রধানত ময়মনসিংহ জেলার প্রতিনিধিদের দৃঢ় মনোভাব ও সমবেত চেষ্টায় এটা সম্ভব হইয়াছিল। বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদের প্রস্তাবও কাউন্সিলে তুলা হইয়াছিল। এটাও ময়মনসিংহের প্রতিনিধিরাই করিয়াছিলেন, কিন্তু বড় বড় কতিপয় নেতার প্রবল বিরোধতার ফলে প্রস্তাবটি পরিত্যক্ত হয়। যা হোক, শেষ পর্যন্ত আমার সহকর্মী বন্ধুরা এই প্রস্তাবে রাজি হন নাই। এখানে উল্লেখ্য যে কৃষক প্রজা সমিতির প্রেসিডেন্ট মৌলানা আবদুল্লাহিল বাকি সাহেব শহীদ সাহেবের প্রস্তাব মানিয়া লইতে ব্যক্তিগতভাবে সম্মত হইয়াছিলেন, কিন্তু একথাও লিখিয়াছিলেন যে তিনি নিজে আইনসভার মেম্বার না হওয়ায় এ বিষয়ে কোনো নির্দেশ দিবার যোগ্যতা রাখেন না। এ ব্যাপারে চূড়ান্ত মত দিতে তারাই অধিকারী। কৃষক প্রজা পার্টির এমএলএগণ তাদের চূড়ান্ত মতে শহীদ সাহেবের প্রস্তাব গ্রাহ্য করিলেন, অথচ কৃষক প্রজা সমিতির ওয়ার্কিং কমিটির বৈঠক দেওয়াও হইল না। অবশেষে অগতায় আমি মুসলিম লীগে যোগদান করিয়া খবরের কাগজে বিবৃতি দিলাম। সমিতির প্রেসিডেন্ট মৌলানা আবদুল্লাহিল বাকি সাহেব এই সিদ্ধান্তের জন্য আমাকে মোবারকবাদ দিয়া পত্র লিখিলেন। কয়েকদিন পরে তিনিও মুসলিম লীগে যোগদান করিলেন। কৃষক প্রজা সমিতির নেতা ও কর্মীদের মধ্যে স্বভাবতই বিভ্রান্তি ও বিশৃঙ্খলা দেখা দিল। ব্যক্তিগতভাবে যার যেমন এবং যখন সুবিধা হইল, কৃষক প্রজা নেতারা তেমন ও তখন মুসলিম লীগে যোগদান করিতে লাগিলেন। যারা কংগ্রেসের দিকে হেলেছিলেন তারা পুরাপুরি ও খোলাখুলি কংগ্রেসে ঢুটিয়া পড়িলেন। অবশেষে নবাবজাদা হাসান আলী এবং আরও পরে সমিতির সেক্রেটারি মৌলভী শামসুদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলভী নুরুল ইসলাম চৌধুরী ও মৌলভী গিয়াসুদ্দিন আহমেদ এমএলএ ও মুসলিম লীগে যোগদান করিলেন। এক নবাবজাদা হাসান আলী ছাড়া আর সকলে আসন্ন নির্বাচনে মুসলিম লীগের টিকিট চাইয়া এই বদনামের ভাগী হইলেন যে তারা টিকিটের জন্য মুসলিম লীগে যোগদান করিয়াছেন। এক শামসুদ্দিন সাহেব ছাড়া আর কেহ লীগে টিকিট পান নাই। এইরূপে বিচ্ছিন্নভাবে কৃষক প্রজা নেতারা কেহ কংগ্রেসে ও বেশিরভাগই মুসলিম লীগে যোগদান করায় কৃষক প্রজা সমিতি কার্যত লোপ পাইল, অথচ কোনো প্রতিষ্ঠানেই তাহারা নিজেদের অস্তিত্বের কোনো স্ট্যাম্প বা ছাপ রাখিতে পারিলেন না। এই কারণে আজও অনেক সময় আমার মনে হয় যথাসময়ে সুহরবাদ্দি ফর্মুলা গ্রহণ করলে কৃষক প্রজা সমিতির ভালো তো হইতই, মুসলিম লীগ রাজনীতিতে এবং পরবর্তীকালে পাকিস্তান রাজনীতিতেও অধিকতর সুস্থতা দেখা যাইত। অধ্যায় সমাপ্ত।